আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে আমাদের জব পাওয়ার ক্ষেত্রে, আচ্ছা তার আগে একটু বলেন যে স্ক্রিন প্লাস আমার কথা দুটাই স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা আপনারা? একটু রেসপন্স করেন। আচ্ছা, তো শুরুতেই আরেকটা বার একটু আমাকে বলেন যে আপনারা স্ক্রিন প্লাস যে আমার আছে কথা, এই দুইটা জিনিস আপনি স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা বা দেখতে পাচ্ছেন কিনা? জি, শোনাও যাচ্ছে, দেখাও যাচ্ছে। ঠিক আছে। তো আহ, যেটা বলতে চাচ্ছিলাম যে জব প্রত্যাশী স্টুডেন্ট যারা আছেন আর কি, হ্যাঁ, তাদের ক্ষেত্রে আমি যেটা সবসময় বলার চেষ্টা করি আসলে, তো এদের ক্ষেত্রে ক্লাস তো আছেই, ক্লাস তো করতে হবেই, ওটা তো ফার্স্ট প্রায়োরিটি থাকবেই। তবে নিজেকে যত বেশি আপনি রুম স্টাডি করবেন, ঠিক আছে, জব পাওয়ার ক্ষেত্রে আপনি যত বেশি রুম স্টাডি করবেন, দেখবেন যে আপনি জব যে প্রিপারেশন সেটা আপনার কি হচ্ছে, গোছানো হচ্ছে। প্লাস আপনার কি হচ্ছে, আপনার মনে করেন যে যে পরীক্ষাগুলো দেবেন পরীক্ষাগুলোতে ভালো করতে পারতেছেন। আর যদি মনে করেন যে রুম স্টাডি কম করতেছেন, ক্লাস বেশি দেখতেছেন, সেক্ষেত্রে খুব একটা কাজ হবে না। তো সেই জায়গা থেকে নিজে থেকে মনে করেন যে আপনাদের সবচাইতে যেটা মানে কার্যকরী একটা উপায় সেটা হচ্ছে কি, আপনারা ক্লাস দেখবেন, আমাদের অ্যাপে যে ক্লাসগুলো দেওয়া আছে বা আপনারা বিগত দিনে যেগুলো শিখে আসছেন সেগুলো আছে। তো এইগুলোতে একটু বেশি ফোকাস করবেন, ক্লাসগুলো দেখার পরে রুমে নিজে নিজে প্র্যাকটিস করবেন, হ্যাঁ। এরপরে কোনো প্রবলেম হলে আমাদের এখানে সাপোর্ট সিস্টেম আছে, আপনারা দিবেন। আশা করতেছি ওইখান থেকে আপনি ভালো শিখতে পারবেন। তো যেটা আমি এটা বলার একটাই কারণ যে পড়াশোনাতে যে যত নিজে থেকে পড়াশোনা করবে, মানে রুমে যত বেশি সময় দিবে পড়াশোনাতে, তার রেজাল্ট ভালো করাটা সহজ হবে আর কি, হ্যাঁ। এ হচ্ছে বিষয়। আর আমরা এখানে লাইভ ক্লাসগুলো নেই হচ্ছে মূলত কি কারণে, লাইভ ক্লাসগুলো নিয়ে আপনাদের যাতে করে মোটামুটি একটা সিকোয়েন্স থাকে, বা আপনারা কি মানে পড়াশোনাটা কোন ধাঁচে পড়বেন বা কিভাবে আগাবেন, এই বিষয়গুলো নিয়ে আমরা একটু আলোচনা করার চেষ্টা করি। কিন্তু মেইন ক্লাস যেটা কিন্তু সেটা কিন্তু আমাদের অ্যাপে দিয়ে দেওয়া হয়েছে আপনাদের ভর্তি হওয়ার সাথে সাথেই। তো চেষ্টা করবেন ওইগুলোতে বেশি করে ফোকাস করা। আর এইখানে আমরা যেগুলো হয়তোবা কিছু প্রবলেম থাকবে বা কিছু বেসিক বিষয়, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা এখানে আলোচনা করব। ঠিক আছে? আর বিস্তারিত যে ম্যাথ বলেন বা যাই বলেন না কেন, এগুলো কিন্তু আমাদের অ্যাপে দেওয়া আছে। আপনারা ওইগুলোতে একটু ভালো করে ফোকাস করবেন। ঠিক আছে? তো তাহলে আমরা আমাদের ক্লাস শুরু করি। ক্লাসের শুরুতেই আজকে আমরা ইলেকট্রনিক্স পার্ট, ঠিক আছে? ডিজিটাল না, আমরা আজকে পড়ব অ্যানালগ ইলেকট্রনিক্স। কোন পার্ট? অ্যানালগ ইলেকট্রনিক্স। তো অ্যানালগ ইলেকট্রনিক্স আসলে বলতে কি বোঝাচ্ছি, যে আমরা নর্মালি যে ডায়োড, জিনার ডায়োড, ক্লিপার, ক্ল্যাম্পার, তারপর আপনার রেকটিফায়ার, এই যে এই বিষয়গুলো নিয়ে, তারপর ট্রানজিস্টর, এগুলো নিয়ে যেগুলো আমরা আলোচনা করি, তো এই পার্টটাতে হচ্ছে মূলত অ্যানালগ ইলেকট্রনিক্স এটাকে বোঝায় আর কি, হ্যাঁ। তো এটার ক্ষেত্রে আজকে আমরা মানে কিছু বেসিক জিনিস আলোচনা করব। বেসিক জিনিস বলতে কোন দুইটা বেসিক আলোচনা করব আমরা? প্রথমত হচ্ছে যে ডায়োড, হ্যাঁ। ডায়োডের কিছু বেসিক জিনিস আমরা চিন্তা করব, যেগুলো আমাদের ম্যাথ করার ক্ষেত্রে কাজে লাগে, বা যদি কোনো প্রশ্ন দেয় সেক্ষেত্রে আপনি এটা করতে পারবেন। এরপর আমরা কি দেখবো, একটু জেনার ডায়োড। তো এই দুইটা জিনিসটি আমরা মোটামুটি আজকে একটু আলোচনা করার চেষ্টা করব, হ্যাঁ। তো দেখেন, যদি আমি ডায়োড, আচ্ছা, এখানকার মধ্যে কেউ কি বলতে পারবেন ডায়োড আসলে কি বা ডায়োডের কাজটা কি? ডায়োডের কাজ হচ্ছে বিদ্যুৎকে একদিকে প্রবাহিত করা। ভেরি গুড, যে বিদ্যুৎকে একদিকে প্রবাহিত করা। ঠিক আছে, বাকিরা কি এই জিনিসটা জানেন? জি স্যার। আচ্ছা, তো এখন বিষয়টা হচ্ছে, তাহলে সংজ্ঞাটা তো মোটামুটি আমরা বুঝলাম যে ডায়োড মূলত কি কাজ করে। ডায়োড মূলত আমাদের যে কারেন্ট সেটাকে একদিকে প্রবাহিত হতে কি করে, হেল্প করে, হ্যাঁ। তো এখন আমি একটা চিত্র আঁকাই শুরুতেই, সেটা হচ্ছে এই জিনিসগুলো আপনাদের ম্যাথ করার ক্ষেত্রে কাজে লাগবে, বা যদি কোনো কখনো এমসিকিউ দেখেন সেক্ষেত্রে এগুলো দেখবেন যে আপনাদের কাজে লাগবে। ঠিক আছে?
তো এখানে আমি একটা চিত্র আঁকালাম। তো এটা হচ্ছে যে আমরা লোড রেজিস্ট্যান্স, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ডায়োড, মানে ধরলাম যেটা ডি, আর এটা আমাদের আর আছে, আর এখানে আমাদের সাপ্লাই আছে, ঠিক আছে? তো এই টাইপের কিছু ম্যাথ আমাদের করতে দেয়, বা এই টাইপের ম্যাথের কিছু বেসিক জিনিস আমাদের জানতে হয়। তো এটা অনেকে অনেকভাবে করে, অনেকে অনেকভাবে চিন্তা ভাবনা করেন। তো আমরা আজকে একটা কিছু বিষয় দেখবো, যাতে করে এই বিষয়গুলো আর আপনাদের ভুল না হয়, বা যদি কারো কোনো প্রশ্ন থাকে এখান থেকে আমাকে করবেন যে আসলে এক্ষেত্রে আমরা কিভাবে করতে পারি বা কিরকম ভাবে আমরা ম্যাথগুলো আগাইতে পারি, ঠিক আছে? তো দেখেন, এখন এইখানে মনে করেন যে আমাদের ডায়োড, এই ম্যাথের ক্ষেত্রে আমাদের সর্বপ্রথম কি খেয়াল করতে হয়? এই ম্যাথের ক্ষেত্রে সর্বপ্রথম দেখতে হয় কি আমাদের যে ডায়োডটা অন আছে নাকি অফ আছে। কি বলতেছি আমি এখানে? ডায়োডটা অন আছে নাকি অফ আছে। তো এইটা কি আপনারা জানেন যে কোন কন্ডিশনে ডায়োড অন হয় আর কোন কন্ডিশনে ডায়োড অফ হয়? এটা কি আপনাদের জানা আছে? কেউ একজন বলতে পারবেন? স্যার প্রথমে আমাদের ডায়োডটা রিভার্সে আছে না ফরওয়ার্ডে আছে দেখতে হবে। আচ্ছা, এটা তো মনে করেন যে ফরওয়ার্ড আছে, তাহলে কি ডায়োড অন হওয়া যাবে? না স্যার, ওটা তারপর দেখতে হবে, ক্যাবিএন মেরে দেখতে হবে ওর মানে ভোল্টেজটা কি, মানে সিলিকন মানে এটা দেখতে হবে এটা কোন কোন ডায়োডটা কোন পদার্থ দিয়ে তৈরি। আচ্ছা, মনে করেন যে ধরলাম যেটা মনে করেন সিলিকন দিয়ে তৈরি, তারপর? তারপর করতে হবে স্যার আমরা ক্যাবিএন মেরে দেখতে হবে যে ডায়োডের জায়গায় কি মানে 0.7 ভোল্টেজ হয় নাকি এর থেকে বেশি হয় না এর থেকে কম হয়। এর থেকে ভেরি যদি গুড, কম ভেরি হয় গুড। তাহলে এবার হ্যাঁ, আমি একটা এই অ্যান্সারটা ইনভার্টিং। চাচ্ছিলাম, আমি এই অ্যান্সারটা চাচ্ছিলাম, ঠিক আছে? আমি এটাই চাচ্ছিলাম। তাহলে মোটামুটি আপনার কনসেপ্ট ক্লিয়ার আছে, হ্যাঁ? তো বাকিদের যাদের মানে কনসেপ্ট ক্লিয়ার নাই, তাদের জন্য আমি একটু বলি। এইখানে দেখেন, এখানে তো আমাদের একটা ডায়োডের আড়াআড়িতে একটা তো অবশ্যই আমরা কি পাবো? একটা ভোল্টেজ পাবো। সেটাকে ধরলাম ভিডি। মানে আমি ধরলাম যে ডায়োডের আড়াআড়ি যে ভোল্টেজটা সেটা হচ্ছে ভিডি। তো ভাই যে একটু আগে বলল যে ডায়োডটা কিসের তৈরি বা কোন ম্যাটেরিয়াল তৈরি? তো যদি আমাদের সিলিকন হয় সেক্ষেত্রে আমরা কি জানি? ওই যে ওটার যে আড়াআড়ি ভোল্টেজ সেটা কত? 0.7 ভোল্ট হয়, তাই না? তারপর জার্মেনিয়ামের ক্ষেত্রে কত হয়? বলেন একজন। স্যার জার্মানিয়ামের ক্ষেত্রে 0.3 ভোল্ট। কি ব্যাপার, আপনি কি একা ক্লাস করছেন? বাকিরা কি করতেছে? বাকিদের তো কোনো রেসপন্সই নাই। বাকিরাও চেষ্টা করবেন, ভুল হলে বলবেন, হ্যাঁ? ভুল হলে বলবেন যে 0.3 ভোল্ট। এখন এই জিনিসটা যখন আমাদের প্রশ্ন যখন বলে দিবে, আর আইডিয়াল ডায়োড যদি বলে, কি বলি? আর যদি আইডিয়াল ডায়োড বলে দেয়, সেক্ষেত্রে আমরা কি জানি? সেক্ষেত্রে আমাদের যে ডায়োডের আর এর ভোল্টেজ সেটা কত হবে? ভি ইকুয়াল টু কত? 0 ভোল্ট, হ্যাঁ? সেটা কি? 0 ভোল্ট। তো এখন তাহলে আমরা কি দেখেন, কন্ডিশন দেখেন যে কোন কোন কন্ডিশনে আমাদের কি হবে, যে যে কন্ডিশন হচ্ছে আমাদের ডায়োডটা অন হবে সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। তো এইখানে প্রথমত আমরা দেখব যে এইখানে প্রথমত কি করব আমরা, যে লোড যে রেজিস্ট্যান্স আছে, কি বলতেছি? এই লোড রেজিস্ট্যান্স আছে না, এই লোড রেজিস্ট্যান্সকে আমরা নরমালি কি করে দেব? ওপেন করে দেব, হ্যাঁ? এটা কি করে দেব? আমরা ওপেন করে দেব। তো ওপেন করে দেওয়ার পরে দেখেন খেয়াল করে, যদি কোনো প্রশ্ন থাকে তো বলবেন, হ্যাঁ? তো এইটার আড়াআড়িতে মনে করেন যে সাপোজ আমার এখানে কত আছে, যে এই যে লোডটা ওপেন করে দেওয়া, এই লোডের আড়াআড়িতে কি করে? ভিটিএইচ। ভিটিএইচ কি বলতে কি বোঝাচ্ছে আমি? থেভেনিন ভোল্টেজ, হ্যাঁ? এটা অনেকে বলবে কি যে নরমালি চিন্তা করবে যে হয়তোবা শুধু ভোল্টেজ না, এটা কিন্তু মূলত আমরা যে ভোল্টেজটা বের করি সেটা কি মূলত? সেটা হচ্ছে আমাদের মূলত কি? থেভেনিন ভোল্টেজ। থেভেনিন ভোল্টেজ। তো থেভেনিন ভোল্টেজটা, এই থেভেনিন ভোল্টেজটা যদি কন্ডিশন দেখেন, ১ নম্বর কন্ডিশন হচ্ছে যে থেভেনিন ভোল্টেজটা যদি আমার কি হয়? যে গ্রেটার দ্যান অর ইকুয়াল কি? গ্রেটার দ্যান অর ইকুয়াল কি? ভিডি। দেখেন আমি কিন্তু এখানে কি বলছি যে যদি আমার থেভেনিন ভোল্টেজ, সাপোজ এটা আমি সিলিকন ধরলাম। কি ধরলাম আমি এখানে? সিলিকন ধরলাম। তাহলে এই সিলিকনের ভোল্টেজটা যদি আমার কত? 0.7 অথবা কি এর থেকে কি গ্রেটার দ্যান কত? 0.7 ভোল্ট। এটাই তো, তাই না? যে এই ভিটিএইচ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু ভিডি, তারপর 0.7 অথবা গ্রেটার দ্যান 0.7 ভোল্ট। অর্থাৎ আমার যদি ভোল্টেজটা এই সিলিকনের যদি 0.7 হয়, সেক্ষেত্রে আমি বলতে পারি যে যদি এই কন্ডিশনে ভোল্টেজের মান যদি 0.7 অথবা কি হয়?
7 এর থেকে বেশি হয়, তাহলে আমার কি হবে, ডায়োডটা অবশ্যই কি হতে হবে, ডায়োডটা আমার অন হবে। হ্যাঁ, এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে আমাদের ডায়োডটা অ্যাক্টিভ বা অন হবে। হ্যাঁ, ডায়োড অ্যাক্টিভ। এটুকু সবাই বুঝছি কি আমরা? একটু বলেন তো। জি স্যার। আচ্ছা, আর একটা বিষয় একটু খেয়াল করেন তো। আচ্ছা বলেন তো, এইখানে এইখানে যদি আমি মাইনাস দেই, এখানে যদি আমি প্লাস দিই, এটা কি আমার ভুল হলো না সঠিক হলো, কেউ কি বলতে পারবেন? কারণ তো আমার তো থেভেনিন ভোল্টেজ যখন আমি এখানে কেভিএলটা দিব, তখন তো আমার ভিটিএস এর পোলারিটি দেখতে হবে যে প্লাস মাইনাস কোন জায়গা হবে। এখন আমি উপরে মাইনাস দিছি, নিচে প্লাস দিছি, এটা কি আমার ঠিক হয়েছে নাকি ভুল হয়েছে? সেটা অবশ্যই ভুল। ভেরি গুড। আচ্ছা, একটু পরে আপনি প্রশ্ন করতেছি, আর কেউ কি বুঝছেন যে ভুল হয়েছে, যে এটা কি বাকিরাও কি একমত? দেখছেন তো, মানে দুইজন জাস্ট রিপ্লাই করতেছেন, তাহলে এখানে আমি কি বলবো বলেন? বাকিদেরও তো বলতে হবে যে ভুল নাকি সঠিক। আমরা ভুল বলেন, এখানে তো শেখার জন্যই আসছি, তাই না? তো শেখার জন্য আসলে আমরা বলতে প্রবলেম কোথায়? আর শেখার ক্ষেত্রে কোনো মানে সংকোচ বলেন বা নিজের মধ্যে কিছু লুকায় রাখা বলে এটা রাখতে হয় না, যা প্রকাশ করে দিতে হয়। এখন সব তো আর আমি জানবো এমন না, তারপরে আপনারা যতটুকু বলবেন আমার জানার মধ্যে হলে আমি সেটা অ্যান্সার করার চেষ্টা করব। হ্যাঁ, যদি নাও হয় সেটা আমি একটু সময় নিয়ে প্রয়োজন আপনাদেরকে জানাই দেবো, তারপরেও কেউ চুপ থাকবেন না। কথা বুঝছেন? কেউ চুপ থাকবেন না। তো দেখেন, আচ্ছা যে বললেন যে ভুল হয়েছে, কেন ভুল হয়েছে বলেন তো দেখি। হ্যালো, শুনছেন আমাকে? যে ভাই বললেন যে ভুল হয়েছে, কেন ভুল হয়েছে সে একটু বলেন, রিপ্লাই দেন। আমার কথা কি শোনা যায়? কোনো সারা শব্দ কিছুই নাই, তাহলে আমি কার সাথে ক্লাস নেব বলেন? জি শোনা যায়। হ্যাঁ শোনা যায়, তাহলে আমি রেসপন্স করতে বলতেছি, আপনার রেসপন্স করতেছেন না কেন? আমি কার সাথে, আমি রেসপন্স না করলে আমি কিভাবে ক্লাস নেব বলেন? আচ্ছা বুঝছি, আপনাদের যেভাবে ক্লাস নিলে ভালো হয় সেটা আমি আপাতত, যেহেতু রেসপন্স করতেছেন না তাহলে আমি ওইরকম নাই করি। হ্যাঁ দেখেন, এইখানে ভুল কেন হয়েছে, ভুলটা হয়েছে এখানে আমাকে দেখেন, আমি যখন সাপ্লাই ভোল্টেজ দিচ্ছি, সাপ্লাই ভোল্টেজটা কিন্তু দেখেন এই প্রান্ত কি পজিটিভ আর এই প্রান্ত কি নেগেটিভ, ঠিক আছে? তো সবসময় চিন্তা করবেন আপনারা যখনই ভিটিএইচ বা যে কোনো সার্কিটের ক্ষেত্রে যখন ভিটিএইচ বের করবেন, চিন্তা করবেন কিভাবে, দেখেন এখানে তো প্লাস, তাহলে এখানে প্লাস হওয়া বের হচ্ছে, প্লাস হওয়া বের হওয়া মানে আলটিমেটলি এই পুরো এদিকে সব জায়গায় কি হবে, সব জায়গায় এখানে প্লাস হবে। হ্যাঁ, এখানে কি হবে, প্লাস হবে। আর এখানে তো মাইনাস যেহেতু আছে, তো সেই জায়গা থেকে এখানে মাইনাস আছে, মাইনাস আছে, তাহলে এখানে দাও কি হবে, এখানে গিয়েও আমার কি হবে, মাইনাস হবে। এখানে গিয়েও কি হবে, মাইনাস হবে। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন। হ্যাঁ, অর্থাৎ এই ভিটিএস এর জন্য কি আছে না আছে ওটা আমরা দেখতে যাব না, আমরা দেখবো কি সাপ্লাই ভোল্টেজের প্লাসটা কোন দিক থেকে শুরু হচ্ছে আর মাইনাসটা কোন দিকে শেষ হচ্ছে, ওটার উপর বেস করে আমরা কি করব, ভিটিএসটা চিন্তা করব। হ্যাঁ, তাহলে এখানে ভিটিএসটা আমরা এইভাবে বের করব। তাহলে একটা কন্ডিশন কি দিলাম, একটা কন্ডিশন হচ্ছে ভিটিএস, ভিটিএস এর মান যদি আহ, আমাদের যে ডায়োড বা সিলিকন ডায়োড বা যে ডায়োড বলুক না কেন, ওর থেকে যদি কি হয়, ওটার সমান অথবা ওর থেকে বেশি হয়, সেক্ষেত্রে আমার কি ডায়োডটা অন হবে। হ্যাঁ, ডায়োডটা অ্যাক্টিভ হবে। দ্বিতীয় নম্বর কন্ডিশনটা কি, দ্বিতীয় নম্বর কন্ডিশনটা হচ্ছে যদি দেখেন আমার ভিটিএইচ মানে থেভেনিন ভোল্টেজটা লেস দ্যান কি ভিডি, অর্থাৎ আমার সমান না 0.7 এর থেকে ছোট, 0.7 এর থেকে ছোট হলে পারে, সেক্ষেত্রে আমার কি হবে, সেক্ষেত্রে আমার অবশ্যই ডায়োডটা কি হবে, ডিঅ্যাক্টিভ হবে অথবা অফ থাকবে। হ্যাঁ, কি হবে, ডায়োডটা অফ থাকবে। তো এই হচ্ছে আমাদের মানে ডায়োডের যখন ম্যাথ করবেন তখন কিন্তু এভাবে করতে হবে আপনাদের। হ্যাঁ, এই ম্যাথ, এই কনসেপ্টগুলো আপনাদের লাগবে। তো সেই জায়গা থেকে এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন। এখন আরেকটা বিষয় একটু আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে আগে চিত্রটা আঁকাই। মনে করেন এখানে রেজিস্ট্যান্স আছে, এই দিকে একটা ডায়োড আছে। হ্যাঁ, এরপরে তারপরে মনে করেন যে এইদিকে একটা কি আছে, এদিকে আরেকটা ডায়োড আছে, এটা এইভাবে আছে। হ্যাঁ, আরেকটা মনে করেন যে এদিকে আছে, এরকম আছে।
তো এইখানে আমার যে মেইন যে ভোল্টেজটা এখানে এই ভোল্টেজটা কত মনে করেন যে 5 ভোল্ট কত ভোল্ট 5 ভোল্ট ঠিক আছে আর এখানে একটা রেজিস্ট্যান্স আছে তারপর হচ্ছে এখানে কি একটা কারেন্ট আছে হ্যাঁ এখানে একটা কি আছে কারেন্ট আছে তো এখানে কারেন্ট থাকাতে কি হচ্ছে আমার এখানে ধরলাম যেটা D1 এটা ধরলাম যে আমাদের D2 এটা ধরলাম যে আমাদের কত D3 আর এই জায়গাতে ভোল্টেজ কত আছে এখানে মনে করেন যে 3 ভোল্ট আছে এইখানে মনে করেন যে কত 2 ভোল্ট আছে আর এইখানে মনে করেন যে আমার 1 ভোল্ট আছে হ্যাঁ আচ্ছা আর এইখানে আমার একটা ভি আউটপুট আছে আর এইখানে আমার মনে করেন যে গ্রাউন্ড কোথায় এখানে এখানে এটা এই প্রান্ত যদি প্লাস হয় যদি আমি আরেকটু এইভাবে লিখি যে এখানে ভি আউটপুট এটা হচ্ছে আমি প্লাস প্রান্ত এটা হচ্ছে মাইনাস প্রান্ত অর্থাৎ এটা গ্রাউন্ড হ্যাঁ এখন এখানকার মধ্যে কেউ কি বলতে পারবেন যে এই যে আমার 3টা ডায়োড এইখানে মোট কয়টা ডায়োড অ্যাক্টিভ হবে আর সেই ডায়োডটা কোনটা বা সেই ডায়োডগুলো কোনগুলা কেউ কি বলতে পারবেন কেউ একজন রেসপন্স করেন যে পারবেন কিনা না হলে বলতে হবে যে শিখাইয়া দেন আমি শিখাই দিব সমস্যা নাই বলেন তো দেখি স্যার মনে হচ্ছে 1 ভোল্ট অ্যাক্টিভ হবে, কেন অ্যাক্টিভ হবে সেটা বলতে পারবো না। তাহলে তো আপনার এটা তো কোনো উত্তরই হলো না আর কেউ কি আর কেউ এখানে কিছু করতে পারবেন স্যার আপনি বলে দেন। আমাকে বলতে হবে না আচ্ছা দেখেন এইখানে এটা অনেকভাবে মনে রাখা যায় তবে একদম শর্টকাট যদি বলি আমি শর্টকাট না একটু বিস্তারিতই বলি তাহলে আপনাদের জন্য সহজ হবে দেখেন কনসেপ্টটা কিভাবে নেবেন প্রথমত দেখতে হবে দেখেন মনে করেন যে এখানে রেজিস্ট্যান্স কোনো বিষয় না মনে করি এখানে যে হয়তো বা অল্প একটা কিছু একটা মানে কম পরিমাণে একটা ড্রপ হয়েছে সেটাকে আমি একদমই কম ধরলাম যে জিরোর কাছাকাছি হ্যাঁ তাহলে এখানে যে 5 ভোল্ট যেহেতু দিচ্ছি আমি এখানে যে 5 ভোল্ট যেহেতু দিচ্ছি আমি তাহলে আমি বলতে পারি কি বলতে পারি যে এই পয়েন্টে ধরলাম যে আমার কত 5 ভোল্ট আছে হ্যাঁ এই পয়েন্টে কত আছে আমার এখানে 5 ভোল্ট আছে এখন দেখেন আমার তো 5 ভোল্ট যখন আসবে তখন তো আমার কারেন্ট তো প্রথমে এদিক যাবে তাই না কারেন্ট প্রথমে কোথায় যাবে এদিক যাবে তো এখন কথা হচ্ছে যে এই ডায়োডটা কখন অ্যাক্টিভ হবে এখন দেখেন আমরা কি জানি যে একটা ডায়োডে কিন্তু দুইটা প্রান্ত থাকে তাই না একটা ডায়োডে কি থাকে মূলত দুইটা প্রান্ত থাকে কেউ কি বলতে পারবেন যে এটা হচ্ছে এটা এই প্রান্তটার নাম কি আর এই প্রান্তটার নাম কি কেউ বলতে পারবেন এগুলো কিন্তু না জানলে আমার আচ্ছা ওটা আপনাদের সময় না নেই কারণ আপনাদের প্রশ্ন করলে আপনারা উত্তর করেন আমি আমার মতো করেই বুঝাতে থাকি হ্যাঁ তো এটাকে বলে কি অ্যানোড হ্যাঁ এটাকে বলে কি অ্যানোড আর এটাকে বলে কি ক্যাথোড তো নরমালি কি হয় এই প্রান্তটা প্লাস হয় এই প্রান্তটা কি হয় মাইনাস হয় ঠিক আছে এই হচ্ছে বিষয় তাহলে আমরা এখানে কত দিছি আমি এখানে 5 ভোল্ট দিছি 5 ভোল্ট দেওয়া মানে কি আমার এখানে 5 ভোল্ট দেওয়ার অর্থ হচ্ছে আমার এই প্রান্তটা পজিটিভ 5 ভোল্ট মানে এটা হচ্ছে পজিটিভ এর পাশ থেকে নেগেটিভ হ্যাঁ তাহলে আমার 5 ভোল্টটা এখানে আসবে 5 ভোল্টটা কোথায় আসবে এখানে আসবে ঠিক আছে 5 ভোল্টটা এখানে আসবে এদিকে এসে এখানে 5 ভোল্ট পাইলো আর এখানে আমার কত আছে এখানে দেখেন 3 আছে কত আছে এখানে আমার হচ্ছে 3 আছে তাহলে এখন বিষয়টা কি হবে এখানে 5 ভোল্ট আসবে 5 ভোল্ট আসার পরে এখানে দেখেন আমার এই যে এটার আড়াইরে ভোল্টেজ কত হবে জানেন এই ডায়োডের আড়াইরে ভোল্টেজটা হবে কত এই ডায়োডের আড়াইরে ভোল্টেজটা হবে এই দুটো থেকে বিয়োগ করবেন বিয়োগ করা বলতে কি যে 5 বিয়োগ 3 দেখেন এখানে কত হচ্ছে 2 ভোল্ট হচ্ছে ঠিক আছে এখানে কত হচ্ছে 2 ভোল্ট হচ্ছে এটা একটা বিষয় এরপরেরটা যদি আমি এখানে যাই তো দেখেন আমার D2 তাহলে আমার এখানে এই পাশে 2 আছে তাহলে আমি বলতে পারি এটার ক্ষেত্রে আমার কত ভোল্ট হবে 5 বিয়োগ 2 মানে কত 3 ভোল্ট আর এটা তোমরা কত পেলাম এক্ষেত্রে আমরা 2 ভোল্ট পাইলাম আর এই ভোল্টেজটা আর এইখানে আসলাম এখানে আসার পরে এই পাশে আমার কি আছে 1 ভোল্ট তো 1 ভোল্ট যদি হয় সেক্ষেত্রে দেখেন 5 বিয়োগ 1 তাহলে কত হচ্ছে 4 ভোল্ট হ্যাঁ এখন এইগুলোর মধ্যে যেটাতে কি বলতেছি এইগুলোর মধ্যে যেটাতে আমরা কি পাবো যে মনে করেন আচ্ছা এখানে যে আমি যে 5 বিয়োগ 1 লিখতেছি বা 5 বিয়োগ 3 লিখতেছি 5 বিয়োগ 2 লিখতেছি এটা কি বুঝছেন যে এটা কিভাবে লিখতেছি আমি জি স্যার, এটা বুঝছি স্যার। এখানে কিন্তু নরমালি সিম্পল একটা জিনিস করছি জাস্ট আমি কেভিএল দিছি মানে আমার তো এখানে প্লাস আছে তাই না এখানে আমার প্লাস আছে
এখান থেকে শুরু করলে প্লাস এইদিক হয়, এইদিকে আমার কেসার প্লাস আছে, এখানে মাইনাস আছে। আর এখানে যদি গ্রাউন্ড আছে, তো গ্রাউন্ডটা আপনি মনে করেন যে এদিক থেকে যেদিকে মিলাই দিবেন, হ্যাঁ, মানে মনে মনে মিলাই দিবেন। তাহলে এখানে একটা লুপ দিয়ে দেন, লুপ দিয়ে দিলে পরে কিন্তু দেখেন আমরা লুপ যখন দিব তখন কিন্তু আমরা অটোমেটিক্যালি কি হয়ে যাবে, অটোমেটিক্যালি আমাদের যে ডায়োডের যে আর ভোল্টেজটা সেটা কিন্তু আমরা কি করব, পেয়ে যাব। সেটা আমরা কি পাবো, পেয়ে যাব। তো সেটা কিভাবে পাই দেখেন, অনেকে বুঝতে পারবেন না, ঠিক আছে, কারণ আমরা যতটুকু আমার মনে হয় যে এখানে একটু না জানার পরিমাণটাই বেশি, না ছাড়া রেসপন্সটা আমি পেতাম। এখানে দেখেন আমি কি বলছিলাম, এখানে ভি আউটপুট প্লাস আছে, তাহলে এখানে যে প্লাস দেখেন এখানে প্লাস আছে, তাহলে আমি যদি কেভিএল দিই তাহলে প্রথমে কত প্লাস দেওয়া হয়, আমরা বের হওয়ার পরটা 5। তারপর এখানে দেখেন যদি আমরা এটা মনে করেন যে এখানে আমরা এটা মানে ডায়োড আর এটা ভোল্টেজটা বের করতেছি, হ্যাঁ, তাহলে এটা প্লাস এটা মাইনাস, তাহলে আমার কি যদি বের হওয়ার পর তাহলে মাইনাস ভিডি, মাইনাস কত ভিডি। আবার এখানে কত পাচ্ছি মাইনাস 3 ভোল্ট, কত পাচ্ছি এখানে মাইনাস 3 ভোল্ট, তাহলে মাইনাস 3 ইকুয়াল টু কত 0। এখন যদি আপনি কি করেন যে 5 বিয়োগ 3 আর ভিডি ওই পাশে পাঠিয়ে দেন, তাহলে আমি আলটিমেটলি কত পাচ্ছি ভিডি ইকুয়াল টু 2 ভোল্ট। হ্যাঁ, এগুলো কিন্তু শিখতে হবে, এগুলো না জানলে কিন্তু হবে না। তো এইভাবে আমরা মূলত পার্থক্যটা বের করতেছি, ঠিক আছে, মূলত আমরা এইভাবে পার্থক্যটা বের করতেছি। তো এখন দেখেন এইগুলোর মধ্যে থেকে দেখবেন যে ডায়োডের আড়াআড়িতে কি বলতেছি, যে ডায়োডের আড়াআড়িতে সর্বোচ্চ ভোল্টেজ পাবে, কি বলতেছি, যে ডায়োডের আড়াআড়িতে সর্বোচ্চ ভোল্টেজ পাবে। দেখেন তো এখানে তাহলে আমরা কোনটার আড়াআড়িতে সবচেয়ে বেশি ভোল্টেজ পাচ্ছি, 1 এর 1 এর। গুড। তাহলে এই 1 এর কই, ডি3, ডি3 না, ডি3 আর হ্যাঁ জি ওইটা ডি আমি থ্রি বললাম যে 1 ভোল্টের আড়াআড়িতে, আমি ওই আপনার লাস্টেরটাই বলছি, জাস্ট 1 ভোল্টের বলছি। মানে আপনি এই 1 ভোল্টেজ চিন্তা করছেন নাকি? জি 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 ও জি। আচ্ছা, তাহলে এটা তো মূলত আমার ওইভাবে বলা যাবে না। আমার যেহেতু ডায়োড কি, আমি তো 1 বলতে কি ডি1 বুঝবো আমি নরমালি, হ্যাঁ, আমরা ডায়োড ডি1 ডি2 ডি3 লিখে দিয়েছে যেহেতু, তাহলে ডি3 এখানে কি হচ্ছে, ডায়োড 3 নম্বর ডায়োডের আড়াআড়িতে সবচেয়ে বেশি ভোল্টেজ আমার এখানে পাচ্ছে। তো এই ক্ষেত্রে তাহলে আমার কি হবে, এই ক্ষেত্রে আমার এটাও অ্যাক্টিভ হবে না, এটাও অ্যাক্টিভ হবে না, অ্যাক্টিভ হবে কোনটা, অ্যাক্টিভ হবে আমাদের ডি3। তাহলে যে ভাই বলতেছিলেন যে আহ, মানে ডি3টা অ্যাক্টিভ হবে, কেন অ্যাক্টিভ হবে, সে কি এখন বুঝতে পারছেন বিষয়টা? জি ভাইয়া বুঝতে পারছি। হ্যাঁ, এইভাবে চিন্তা করবেন। হ্যাঁ, এগুলো আরো মানে আরো আলোচনা করা যায়, কিন্তু আসলে ম্যাথ করার ক্ষেত্রে আমার এত কিছু লাগে না, ঠিক আছে। তো যেহেতু এত কিছু লাগে না, আমরা এতভাবে চিন্তাও করব না। হ্যাঁ, আমরা এত কিছু চিন্তাও করব না, কারণ যেটা আমাদের প্রয়োজন যতটুকু আমরা জানলেই হয়। এরপরে জাস্ট তো কেবিএল দিয়ে আপনারা যে নর্মালি যে ডায়োডের ম্যাথ গুলো করেন সেগুলো অ্যাপ্লাই করলেই হওয়া যায়। মূলত কনসেপ্ট এখানেই ঝামেলা করে, যে আসলে কোনটা অ্যাক্টিভ হবে কোনটা অফ হবে, এই বিষয়গুলোই কনফিউশন থাকে, যার কারণে এইটুকু আমি বুঝালাম আপনাদের। হ্যাঁ, এতটুকু আশা জি করি ভাইয়া। আপনারা সবাই ক্লিয়ার। এখন তাহলে এখন কেউ আমি যদি আপনাদেরকে বলি এইখানে এইখানে যদি এই 3 ভোল্ট আছে না, আমি 3 ভোল্ট না দিয়ে মনে করেন যে 3 ভোল্টের জায়গায় -3 করে দিলাম, কি করে দিলাম, -3 ভোল্ট করে দিলাম, তাহলে এবার বলেন তো তাহলে আমার কোন ডায়োডটা অ্যাক্টিভ হবে এখানে? -3 দিলে তো ভাই এখানে ডি1 টা অ্যাক্টিভ হওয়ার কথা। কেন কথা, কেন আপনি D1 এ active কনফিডেন্টলি হবে। বলেন, কনফিডেন্টলি বলেন যে কত হবে, কেন আপনি কনফিডেন্টলি বলতে হবে যে এই জন্য হবে। জি আপনি ভাইয়া -3 দিলে এখানে তো 8 হবে, ডি1 8 ভেরি গুড। হবে, হ্যাঁ, তাহলে তখন তো ওই যে এখানে দেখেন, এখানে যে -3 ভোল্ট মানে কি, -3 ভোল্ট মানে তখন আমার কনসেপ্টটা দেখেন এইরকম আছে, তখন আমার প্রথমে ছিল কি এটা প্লাস এটা মাইনাস ছিল, তাই না? এখন কি আর তাই হবে? এখন কি হবে? এখন হবে এটা মাইনাস, এটা কি প্লাস, ঠিক আছে? এবার যখন লুপ দেবেন তখন দেখেন এখানে আমার 3 হওয়া যাবে, 3 হওয়ার পরে কি আমার লুপ দেন, দেখেন এই যে 5 প্রথমে যা ছিল তাই, তাহলে এখানে কত হবে, এখানে মাইনাস, এখানে -3 দেই, হ্যাঁ, আর যখন তো 3 ভোল্ট লিখবো। একটা জিনিস মাথায় রাখবেন, যখন -3 ভোল্ট হবে, যখন আপনি এখানে পোলারিটি মাইনাস দিয়ে দেবেন তখন কিন্তু আর এখানে 3 কে মাইনাস লেখা যাবে না, ডিরেক্ট শুধু কি লিখতে হবে, 3 লিখতে হবে। হ্যাঁ, তখন আর -3 লেখা যাবে না। এটা একটু সবাই কিন্তু মাথায় রাখবো। হ্যাঁ, তাহলে এবার লুপ দেন, দেখেন কি হয়, লুপ দিলে +5 -vd, এবার দেখেন প্লাস, এখানে বের হওয়ার পর কি প্লাস, এই জন্য তখন এখানে কি হবে, একটা প্লাস হওয়া যাবে, এখানে একটা প্লাস হওয়া যাবে, তাহলে আলটিমেটলি কত 8 ভোল্ট হবে। তো 8 ভোল্ট হওয়া যাওয়া মানে কি, তখন কি আর আমার অন্য অন্য দিকে তাকাইতে হবে, আমার অন্য অন্যগুলো 3 ভোল্ট আছে 4 ভোল্ট আছে, 4 ভোল্ট হওয়া মানে কি, তাহলে আমরা অটোমেটিক্যালি যেহেতু ডি1 এর আড়াইটিতে আমরা সর্বোচ্চ ভোল্টেজটা পাচ্ছি, তাহলে আমরা বলতে পারি কি এখানে আমাদের অবশ্যই অবশ্যই ডি1টা অ্যাক্টিভ হবে। এরপরে নরমালি ক্যালকুলেশন করবেন, মান দেওয়া থাকবে, আপনারা আশা করি এই ম্যাথগুলো করতে পারবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, তো ডায়োড থেকে মোটামুটি বলতে গেলে এইরকম ম্যাথই আসে, এর বাইরে ম্যাথ আসে না খুব একটা। আর যেগুলো আসে কনসেপ্ট দিয়ে দিয়েছে আপনাদের, যে ডায়োড অ্যাক্টিভ আছে কিনা ওই কনসেপ্ট থেকে একটা ম্যাথ আসে, আর এই রিলেটেড কিছু ম্যাথ আসে। আর এতটুকু আলোচনা করলে আশা করি আপনারা এখান থেকে বুঝতে পারবেন। এর বাইরেও
এর বাইরে বিস্তারিত বললাম তো আপনার ক্লাস দেওয়া আছে, দেখবেন যে ওইখানে আরো কিছু আছে ম্যাথ, ওইগুলো একটু প্র্যাকটিস করে বলে দেখবেন যে আপনার কনসেপ্ট গুলো ধীরে ধীরে কি হচ্ছে, ক্লিয়ার হয়ে যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা। আর আমি এখানে ম্যাথ করাচ্ছি না, কারণ একটা ম্যাথ করাতে গেলে অনেক সময়ের দরকার, আর ম্যাথ করাতে গেলে ক্যালকুলেশন লাগবে। তো যেহেতু আমাদের ম্যাথে করা আছে, প্লাস সবকিছু দেওয়া আছে আপনাদেরকে, তো আপনার ওইগুলোতে একটু ফোকাস করুন। দেখবেন এখানে শুধু শুধু টাইম ওয়েস্ট করার দরকার না, আমি যেগুলো প্রয়োজন বা যেগুলো আপনাদের জানা দরকার আমি এগুলো জানাই দিচ্ছি, তাহলে আপনাদের ম্যাথ করতে অনেক ইজি হবে। এরপর আসি আমরা। ভাই একটা প্রশ্ন ছিল এই অবশ্যই আগের অবশ্যই। ইয়েটাতে, বলেন। মানে আমরা তো D1 বা D2 এটা তো দুটো বন্ধ, তাহলে D3 তো অ্যাক্টিভ তাই না? হ্যাঁ হ্যাঁ, তাহলে এখানে আই এর মানে কারেন্টের মান কি 4 অ্যাম্পিয়ার হওয়া হবে নাকি? আমি ম্যাথটা করলাম তো, মানে শিওর না আর কি, ভুল করলাম না ঠিক করলাম। এখানে আর এর মান কত ধরছেন আমি তো জানি না, কত মান ধরছেন বলেন, সেটা মান তো আমাকে বলতে হবে। ওখানে 1 ধরছি। ধরেন তাহলে ক্যালকুলেশন সব বাদ দেন, এই সব বাদ দিবেন, তখন সার্কিটটা তখন কি হবে দেখেন, এখানে 5 ভোল্ট আছে না, দেখেন জি, কলম এখানে স্যার কলম স্যার। এখানে 5 ভোল্ট আছে, এখানে মনে করেন যে আমাদের রেজিস্ট্যান্সের মান 1 ধরলেন, কোনো সমস্যা না। তাহলে ডিরেক্টলি এই যে যাবেন, যাওয়ার পর এই ডায়োডটা অ্যাক্টিভ হবে। এখন এখানে মনে করেন কত আছে, 1 ভোল্ট আছে। এখন এটাকে 1 ভোল্টকে আমি এইভাবে লিখে এখানে লিখতে পারি। তো এটা তো এখন শুধু এটা কেবিএল দিলে তো হওয়া যায়, কেবিএল দিলে তো আপনারা ঝামেলা নাই, এটা প্লাস হবে এটা মাইনাস হবে। হ্যাঁ, জি জি জি, আমি এইভাবে ম্যাথটা করলাম, তো হ্যাঁ এটা হ্যাঁ। তো মানে কনসেপ্ট ক্লিয়ার থাকলে ম্যাথ পারা যায়, আর কনসেপ্ট না হলে পারো তখন ম্যাথ করে লাভ নাই। এইভাবে করবে, এখন শুধু লুপ দেন। এখন আয় কত বের হবে সেটা কি আমার আর করা দরকার আছে? জাস্ট লুপ দিলেই তো বের হওয়া যায়। কথা ঠিক বুঝছেন? আছে ভাই। এটা পারবেন আশা করি, এটা নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা না। হ্যাঁ, এটা নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা না। যেহেতু এটা অ্যাক্টিভ, জাস্ট অ্যাক্টিভটা শুধু এখানে আপনি এতটুকু দেখা দিবেন যে এটা এটা অ্যাক্টিভ, এখন বাকিটা আপনি চিন্তা করবেন না। কত ভোল্টেজ না আছে সেটা আপনি দেখবেন, দেখলে পরে এই ম্যাথটা হয়ে যাবে। আচ্ছা, এইবার জিনার ডায়োডের ক্ষেত্রে যে কনসেপ্টটাতে আমরা সবাই ভুল করি, হ্যাঁ, ওই জিনিসটা একটু আমরা দেখি। এই জিনিসটা যদি শিখতে পারেন দেখবেন যে আপনার অনেক মানে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাচ্ছে। আর ম্যাথ দিলে এইখান থেকেই দেয়। আমরা যখন ডুয়েট অ্যাডমিশনে ছিলাম তখনও এরকম একটা ম্যাথ দিয়েছিল পরীক্ষাতে। হ্যাঁ, তো ওটা খুব বেশি ইম্পর্টেন্ট, তো আমরা ওইটা একটু দেখার চেষ্টা করি যাতে করে আমাদের কি না হয়, আমাদের কনসেপ্টে কোনো কি না থাকে, ঝামেলা না থাকে। হ্যাঁ, এটা একটু দেখবো, একটু সময় লাগবে। মোটামুটি আধা ঘন্টার উপরে লাগবে, তো সময় তো আছে আপনাদের, তাই না? থাকবেন তো ইনশাল্লাহ শেষ পর্যন্ত নাকি? জি বলেন, সমস্যা নেই, আমরা আছি। জি স্যার। ওকে, এটা দরকার আছে। হ্যাঁ, এটা লাগবে, এটা ছাড়া কিন্তু আপনাদের ডিজাইনার ডায়েট মনে করেন যে করে খুব একটা কিছু করতে পারবেন না। আচ্ছা দেখেন, আমি যে আগে একটা চিত্র আঁকাই। হ্যাঁ, আগে একটা চিত্র আঁকাই। তো এইখানে আছে, এখানে আমার একটা রেজিস্ট্যান্সের মান দেওয়া আছে, এখানে আমার কি আছে, এইখানে একটা জিনার ডায়োড দেওয়া আছে। এটা মনে করি জিনার ডায়োড, এরকম আছে মনে করেন, ঠিক আছে? এটা আরএল, এটা প্লাস, এটা মাইনাস, এরপর কি এটা হচ্ছে আইএল, এইদিকে মনে করেন যে আমার আই জেড। এই জিনার ডায়োডের আর এর যে ভোল্টেজটা সেটা কত, সেটা হচ্ছে ভি জেড। আর এখানে আপনি সাপ্লাই ভোল্টেজ ভিএস ধরেন, এখানে আর ধরেন। হ্যাঁ, আর এটাকে মনে করেন যে আইএস বা যেটা ধরেন সাপ্লাই কারেন্ট আর কি, মানে মোট যে কারেন্টটা সেটা আর কি। তো দেখেন, আচ্ছা এটা তো মোটামুটি আমরা সবাই যে ভোল্টেজ, সরি, জিনার ডায়োড আমরা মূলত কি জন্য ব্যবহার করি একটু বলেন তো দেখি। কেউ একজন বলেন যে জিনার ডায়োড আমরা কেন ব্যবহার করি? জিনার ডায়োড তো আর এমনি এমনি আসে নাই, তাই না? ওটা তো আর এমনি এমনি আসে নাই, কি জন্য আমরা ব্যবহার করি বলেন তো? স্যার ভোল্টেজ রেগুলেশনের জন্য, গণনার কাজে এমন। ভোল্টেজ রেগুলেশন, ভোল্টেজ রেগুলেটর আর কি। হ্যাঁ, জি জি জি। শোন বললে পরে একটু অর্থটা অন্যরকম হওয়া যায়। ভোল্টেজ রেগুলেটর মানে কি, ভোল্টেজকে যে নিয়ন্ত্রণ করে আর কি। হ্যাঁ, এটা চিন্তা করব। ভোল্টেজ রেগুলেশন জি বলতে এটা ভুল হবে উচ্চারণ, মানে ওয়ার্ডটা ভুল হবে। তো ভোল্টেজ নিয়ন্ত্রণ করা, কিরকম ভোল্টেজ নিয়ন্ত্রণ করা? মনে করেন যে আমাদের এখানে এই যে জিনার ডায়োড যা আছে, দেখেন এই যে একটা জিনার ডায়োড, এটা একটা লোড না? দেখেন তো এটা একটা লোড জি না? আরএল কিন্তু একটা লোড, আরএল কিন্তু একটা হচ্ছে লোড। তো এটা যদি লোড হয়, এখন মনে করেন যে আমার এখানে সাপ্লাই ভোল্টেজ মনে করেন যে আমি কত দিলাম, এখানে 220 ভোল্ট দিলাম। হ্যাঁ, কত দিলাম, এখানে 220 ভোল্ট দিলাম। তো এখন 220 ভোল্ট দেওয়ার পরে
আমার যদি জেনারেটরটা অ্যাক্টিভ হয়, এই ভিজেড এর মান মনে করেন যে সাপোজ কত 50 ভোল্ট, হ্যাঁ, এই ভিজেড এর মান কত 50 ভোল্ট। তো ভিজেড এর মান 50 ভোল্ট হওয়ার আসলে অর্থটা কি? এখন মনে করেন যে এই লোড আমার যদি মনে করেন নর্মালি 50 ভোল্টের নিচে হয়, কি বলতেছি 50 ভোল্টের নিচে হয়, সেক্ষেত্রে কি আমার কি এই জেনারেটর কি অ্যাক্টিভ হবে একটু বলেন তো? এখানে কি আমার জেনারেটর অ্যাক্টিভ হওয়ার কোনো সম্ভাবনা আছে? না। জেনারেটর কিন্তু অ্যাক্টিভ হওয়ার কোনো সম্ভাবনা নাই, কারণ আমাদের কন্ডিশন দেই সে আগের কন্ডিশন আমরা ডায়োড কিভাবে দেখলাম আমরা, এক্ষেত্রেও এই যে আরএলটাকে ওপেন করে দিব, ওপেন করে দেওয়ার পরে আচ্ছা এখানে একটু বিষয়টা আছে আমরা ডায়োডের ক্ষেত্রে কি করতেছিলাম, ডায়োডের ক্ষেত্রে আমরা সরাসরি লোড রেজিস্ট্যান্সটাকে কি করতেছিলাম আমরা ওপেন করে দিচ্ছিলাম, তাই না? এক্ষেত্রে আমরা ওইটা করব না, এক্ষেত্রে আমরা জাস্ট কি জেনারেটরের আর যেহেতু ভোল্টেজটা বের করবো আমরা, এই জন্য জেনারেটর কি আমরা ওপেন করে দিব, হ্যাঁ, জেনারেটরটা কি করব আমরা ওপেন করে দেব। তো জেনারেটর ওপেন করে দেওয়ার পরে এই ভিজেড এর মান তো আমার দিয়ে দেওয়া থাকবে প্রথমেই, কি ভিজেড এর মানটা তো প্রথমে আমার দিয়ে দেওয়া থাকবে, যদি প্রথম কন্ডিশন যদি এখানে জেনারেটর ভিটিএসটা কার এত গ্রেটার দ্যান অর ইকুয়াল টু কি ভিজেড, দেখেন এখানে কি বলতেছি, এই জেনারেটরটাকে যখন আপনি ওপেন করে দিবেন, ওপেন করে দেওয়া কি বুঝছেন নাকি এখানে চিত্র সহ দেখাই দেবো একটু বলেন তো, একটু বলেন যে এখানে কি ওপেন করে Can- বুঝছে না চিত্র আকারে দেখাই দিব? বুঝছি বুঝছি। না এখানে মোটামুটি বুঝছি। এটা মোটামুটি না, আমি তারপর একটু হালকা বোঝাই দিই, মোটামুটি থাকলে হবে না। মনে করেন যে এখানে এলো আর এখানে আসলো, এখানে ওপেন করে দিয়েছি আমি, হ্যাঁ, এখানে আমি কি করছি ওপেন করে দিয়েছি। তাহলে বলেন তো এইবার এই প্রান্তটা কি হবে, এই প্রান্তটা প্লাস নাকি মাইনাস? প্লাস। কেন এখানে তো মাইনাস আছে, এখানে মাইনাস আছে না, আমি আপনি প্লাস দিবেন কেন? স্যার আমরা তো ফোর্স দেখবো না প্রথমে, যেখানে এই যে আপনার হ্যাঁ দেখছেন তো, আমি জাস্ট একটু আহ, ঘুরাই দিচ্ছি আর একজন বলবো যে যে উত্তর ঘুরাই ফেলছে, ও করতেছে মানে ও বলতেছে, কিন্তু ও কিন্তু উনি কিন্তু কি করতেছিল, অ্যান্সার কিন্তু ঠিকই দিছিল, অথচ আমি একটা একটু কথা ঘুরাই ফেলছি, একটু অন্যভাবে বলছি, উনি বলতেছে যে ও, তাহলে কি উনি এখনো শিওর না, প্লাসই হবে। দেখেন এখানে কি আমার সাপ্লাই ভোল্টেজ প্লাস না, তাহলে এখানে যে আমি কি শুরুতে কি বললাম, এখানে যাওয়ার পরে তাহলে কি এই প্রান্তটা কি অবশ্যই প্লাস হবে 100%, ঠিক আছে, এটা কি হবে মাইনাস হবে, কারণ কি তখন তো ওই জেনারেটরটা তো কোনো কাজে না, ওর তো নিজেই তো তখন ও মানে ওর কোনো ক্ষমতাই ওপেন নাই, মানে ওপেন মানে কি ওর কোনো ক্ষমতাই নাই, ও মোবাইল কিচ্ছু করতে পারবে না, জাস্ট এখানে কাজ করবে তখন কি, এখানে কাজ করবে শুধু আমার যে সাপ্লাই ভোল্টেজটা ও কাজ করবে, আর আর যে জেনারেটরের যে আড়াই ভোল্টেজ ওটা কিন্তু বাদ, ওটা কিন্তু তখন কনসেপ্টে আসবে না, হ্যাঁ, তাহলে এখানে কিন্তু অবশ্যই প্লাসই হতে হবে। তাহলে এখানে আমার মনে করেন যে কত, এখানে আমি ভিটেজটা বের করবো, হ্যাঁ, এখানে ভিটেজটা বের করবো, এবার দেখবো ভিটিএস যত বের হয়, ভিটিএস যত বের হবে ওটার সাথে আমি তুলনা করবো, সাপোজ এখানে মনে করেন যে আমার বের হলো কত 55 ভোল্ট, তাহলে আমার কি 55 ভোল্ট যদি হয়, আমার এখানে আসে 50 ভোল্ট, তাহলে অবশ্যই কি গ্রেটার দ্যান কত 50 ভোল্ট না, তাহলে অবশ্যই কি হবে জি এখানে জেনারেটরটা অ্যাক্টিভ হবে, জেনারেটর কি হবে অ্যাক্টিভ হবে। এখন আমি যদি বলি যে 50 ভোল্ট, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রেও এটা তো কি ইকুয়াল টু মানে গ্রেটার দ্যান ইকুয়াল টু কত 50 ভোল্ট, এর মানে কি এটা গ্রেটার দ্যান বলা যাবে না, তো এখানে আমরা বলতে হবে কত সমান, হ্যাঁ, কারণ 50 ভোল্ট সমান দিত, তো যেহেতু আমার কি ভিটিএইচ সমান ভিজেড ও সমান, তাহলে ভিটিএইচ সমান ভিজেড যদি হয়, আমি এখানে কন্ডিশনে দিছি যে গ্রেটার দেন মানে কি হয় ভিজেড এর থেকে বেশি হওয়া লাগবে, অথবা কি নিচে একটা সমান চিহ্ন দিছি, তাহলে কি হবে এটা সমান হলে পরে আমার কি হবে ডায়োডটা অ্যাক্টিভ হয়ে যাবে, হ্যাঁ, জেনারেটর তখন আমার কি হবে অ্যাক্টিভ হবে। তো অ্যাক্টিভ হলে হলে কি হবে, অ্যাক্টিভ না হলে কি হবে, দেখেন যখন অ্যাক্টিভ হবে না তখন কিন্তু আর এই যে এই জেনারেটরের কোনো কাজ নাই, যখন অ্যাক্টিভ হবে না অর্থাৎ কি মনে করেন যে লেস দেন কত, লেস দেন 50 মানে 49 48 47 যেটা হোক না কেন এরকম একটা ভোল্টেজ হলে তখন কি ও সরাসরি এদিক যাবে, যাওয়ার পরে এই দিক দিয়ে গিয়ে এই দিক দিয়ে চলে আসবে কারেন্টটা, হ্যাঁ, এই দিকে ড্রপ ঘটায় সার্কিটে কাজ করবে। তো এখন কথা হচ্ছে যে আমার হঠাৎ করে মনে করেন যে ভোল্টেজ আমার হয় না, শর্ট সার্কিট তো হয় মাঝে মধ্যেই, শর্ট সার্কিট হয় বা আমাদের ভোল্টেজ নিয়ন্ত্রণ করা লাগে, তো তখন কি ঘটনা ঘটবে, যখন আমাদের এই ভোল্টেজটা 50 ভোল্টের সমান হওয়া যাবে বা এর থেকে বেশি হবে, তখন কন্ডিশনটা কিরকম হবে, যে এইটা দেখেন আমি যদি এখানে আমার এই জেনারেটরটা অ্যাক্টিভ হওয়া যায়, আমি এইখান থেকে ভোল্টেজ 220 কেন এর থেকেও যদি আমি বেশি দিই, তখন কি আমার আদৌ কি ওই 50 ভোল্টের উপরে এই আড়াইতে পাবে, আরএল এর আড়াইতে পাওয়া সম্ভব, কারণ কি আমার এই ভিজেড অ্যাক্টিভ হওয়া মানে কি আমরা কি জানি প্যারালাল ভোল্টেজ কি থাকে সমান থাকে না, তো এখানে ভিজেডটা সমান ভিজেড এর অ্যাক্টিভ হওয়া যায় মানে কি আমার জেনারেটরটা অ্যাক্টিভ হওয়া যাচ্ছে, মানে আমার ডায়োডের আড়াই জেনারেটর আড়াইতে যদি 50 ভোল্ট পাই, তাহলে আমার কি লোড রেজিস্ট্যান্সের উপরে ওটার উপরে কি আমার মানে 50 ভোল্টের উপর পাওয়া সম্ভব আদৌ, একটু বলেন তো, একটু বলেন যে আমি এখানে ভিজেডটায় 50 ভোল্ট অ্যাক্টিভ হয়ে গেল, এখন আমার লোড রেজিস্ট্যান্সের আড়াই থেকে 50 ভোল্টের বেশি আর কখনো পাবো,
কারণ কি আমার প্যারালাল কিন্তু না ভোল্টেজ স্যার, সমান প্যারালাল থাকে। তো ভোল্টেজ সমান ওরা বললেন না। হ্যাঁ, প্যারালাল ভোল্টেজ সমান থাকলে মানে কি ওই লোড রেজিস্ট্যান্সটা আড়াইতে আমি 50 ভোল্টের উপরে কখনো কি করতে পারবো না, যাইতে পারবো না। হুম। এই যে দেখেন ও 50 ভোল্টকে ফিক্সড করে দিচ্ছে, আমি সাপ্লাই ভোল্টেজ যাই দেই না কেন, আমি সাপ্লাই ভোল্টেজ যাই দেই না কেন, আমার কি করতেছে এখানে লোড রেজিস্ট্যান্সের আড়াইতে ভোল্টেজ কত 50 ভোল্টের উপরে যাইতে দিচ্ছে না, বা 50 ভোল্ট ওখানে ওইখানে মানে একদম ফিক্সড করে দিচ্ছে। এতে কি হচ্ছে অতিরিক্ত ভোল্টেজের কারণে লোডে কোনো কি হবে না, ক্ষতি হবে না। তখন আমি যেভাবে চাচ্ছি, যেভাবে কন্ট্রোল করা এই জন্য এটাকে কি বলা হচ্ছে, ভোল্টেজ স্টেবিলাইজার অথবা ভোল্টেজ রেগুলেটর। এই জন্য এখানে জেনারেটরকে এইগুলো নামে ডাকা হয় বা এইগুলো নামে বলা হয় আর কি, কথা বুঝছেন? তো এই হচ্ছে মূলত ভোল্টেজ যে রেগুলেটর কথা বললাম, ভোল্টেজ নিয়ন্ত্রণকারী। এজন্যই বলা হয় যে ও একটা ফিক্সড একটা ভোল্টেজ লোডের আড়াআড়িতে সেট করে দেয়, কখন ও যখন নিজে অ্যাক্টিভ হয়। এতটুকু ক্লিয়ার? জি ক্লিয়ার। আচ্ছা, এখন তাহলে এই কন্ডিশন গেল। এবার 2 নম্বর কন্ডিশনে কি হবে, যে ভিটিএইচটা যদি আমার কি হয়, ভিটিএইচটা যদি আমাদের ভিজেড এর কম হয়, ভিজেড এর কম হলে তখন কি হবে, আমার ডায়োডটা তখন জেনারেটরটা কি অ্যাক্টিভ হবে না, অফ পজিশনে থাকবে, ওটা নিয়ে আমার কোনো কথা নাই। তখন আমি কি করব, জাস্ট এই লুপের উপর মানে এই এটুকু বাদ দিয়ে, কোনটুকু বাদ দিয়ে, যে এইটুকু বাদ দিয়ে বাকি যেটুকু ওইটুকুর উপর দিয়ে আমি ক্যালকুলেশন করে আমরা ম্যাথ করে ফেলবো। হ্যাঁ, ওইটুকু কি করবো, আমরা ম্যাথ করে ফেলবো। এখন এই ম্যাথ, এটা তো বেসিক জিনিস, হ্যাঁ, এটা বেসিক জিনিস। এখন মেইন যে বিষয়টা আছে, যে ম্যাথের কথাটা, ম্যাথ তো এটা তো আমাদের ডায়োড অন অ্যাক্টিভ হবে কিনা হইলো, এটা আমরা জানলাম। এখন মেইন যে বিষয় সেটা হচ্ছে যে আমাদের কিছু জিনিস করতে হয়। কিছু জিনিস করতে বলতে কি, দেখবেন যে আপনারা হয়তো বা এতদিন এগুলো দেখছেন। কি দেখছেন, যে কিছু কিছু সময় এই দেখা যায় লোডের আড়াইতে এরকম একটা চিহ্ন দিয়ে দেয়। হ্যাঁ, আবার কিছু কিছু সময় বিএস এর আড়াইতে এরকম একটা চিহ্ন দিয়ে দেয়। এটার অর্থ কি বহন করে, এটা কি কেউ বলতে পারবেন? মানে এটার মানে পরিবর্তনশীল লোড। হ্যাঁ, হ্যাঁ, ভেরি গুড। যে একটা কি বোঝাবে, যদি আমাদের এরকম হবে না কখনো যে দুটাই পরিবর্তনশীল হয়, যে কোনো এক হয়, আমার ভোল্টেজ পরিবর্তন করবে, যে হয়তোবা শুরুতে এত, তারপর একটা সময় গিয়ে এত, মানে পরিবর্তনশীল রাশি। পরিবর্তনশীল রাশি এখানে বলতে কি বলছে, ভোল্টেজ হতে পারে, এখানে লোড হইতে পারে, কিন্তু একসাথে দুটো হবে না, হয় ভোল্টেজ হবে, হয় অথবা কি হবে, লোড হবে। কথা বুঝছেন? তো এরকম করে দুটা কন্ডিশন আমাদের দেয়, যে আমার কিছু কিছু সময় লোড পরিবর্তন করে দেয়, কিছু কিছু সময় কি করে আমার সাপ্লাই ভোল্টেজের কথা বলে দেয়। তো যখন যেটা দিবে আমরা তার উপর বেস করে ম্যাথ করব। কিরকম ম্যাথ করব, একটু ম্যাথটা করি, করলেই আমি বুঝতে পারবো, বুঝাইতে পারবো যে আসলে আমি কি ম্যাথ করানোর কথা বলতেছি। হ্যাঁ, একটু ম্যাথ একটু টাচ দেওয়া শুরু করে দেখেন। প্রথমে আমি কি করলাম, আমি এখানে লোডটা আমি ভেরিয়েবল করলাম। কি করলাম আমি, যখন লোডটা ভেরিয়েবল, হ্যাঁ, তো লোড যখন ভেরিয়েবল মানে কি, তখন আমার হচ্ছে এইখানে তখন আর এটা আসবে না। হ্যাঁ, এটা তখন বাদ, এটা তখন বাদ। হ্যাঁ, তখন কি আমার ভোল্টেজ তখন সাপ্লাই ভোল্টেজ তখন কি ফিক্সড, পরিবর্তনশীল কি শুধু লোড রেজিস্ট্যান্স। তো এইখানে দেখেন আমাদের কারেন্ট কিন্তু তিনটা, একটা হচ্ছে মোট কারেন্ট, একটা হচ্ছে লোডের আর লোডের দিয়ে যত কারেন্ট সেটা, আরেকটা হচ্ছে কি আই জেড। আমি একটু অন্য কালার দিয়ে দিই তাহলে সুবিধা হবে। একটা কি আইএস, একটা আই জেড, আর একটা হচ্ছে কি আইএল। হ্যাঁ, এখন দেখেন এইখানে যে বিষয়টা আমাদেরকে বুঝতে হবে, এই জিনিসটা একটু মনোযোগ দিয়ে বুঝবেন। হ্যাঁ, এটা বুঝতে পারলে দেখবেন যে আপনাদের কনসেপ্ট অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, এটা তো আমাদের একটা নোড, তাই না? এটা আমাদের একটা নোড। এটা কিন্তু মানে কনফিউশন আছে যে এটা একটা নোড। জি স্যার, নোট। হ্যাঁ, এটা যদি নোড হয় তাহলে দেখেন আমি এখানে যদি কেসিএল অ্যাপ্লাই করি, কেসিএল অ্যাপ্লাই করলে আমরা কি জানি, কেসিএল সমান কি, আগত কারেন্ট ইকুয়াল টু নির্গত কারেন্ট। তো এখানে আগত কারেন্ট কত, এখানে আগত কারেন্ট হচ্ছে আইএস, তাই না? এখানে আগত কারেন্ট কত, আইএস। আর এখানে আমার কি, যে নির্গত সেটা হচ্ছে আইএল আর হচ্ছে কি আইজেড। তাহলে দুটো যোগ করে দিলে আমার কিন্তু কেসিএল হয়ে যায়। তাহলে দেখেন এখানে কি লিখতে পারি, যে আইএস ইকুয়াল টু কত, যে আইজেড আর হচ্ছে আইএল। হ্যাঁ, আইজেড আর হচ্ছে কি আইএল। এটুকু কিন্তু বুঝবেন, না বুঝতে পারলে আপনারা আমাকে প্রশ্ন করবেন। হ্যাঁ, না বুঝতে পারলে অবশ্যই আপনারা প্রশ্ন করবেন। প্রশ্নটা করবেন কিরকম দেখেন, এখন দেখেন আমার এখানে লোডটা যেহেতু ভেরিয়েবল, কি লোডটা হচ্ছে কি ভেরিয়েবল, তো যেটা ভেরিয়েবল ওইটারই আমরা কাজ করব, মূলত ওইটারই আমরা কি করব, কাজ করব। তো একবার কি করব আমরা, একবার হচ্ছে করব হচ্ছে যে সর্বনিম্ন কারেন্ট, যেমন এই আইএলটাকে আমরা মিনিমাম মিনিমাম করবো একবার। কারণ কি, আমার তো একটা সময় এই লোডের মান যদি সবচেয়ে বেশি হয়, মনে করেন যে আমার লোডটা যদি ভেরিয়েবল, সাপোজ আমরা কি জানি যে
আই ইকুয়াল টু ভি ভাগ আর, হ্যাঁ, আই ইকুয়াল টু ভি ভাগ আর। এখন দেখেন এখানে ভোল্টেজ, ভোল্টেজ তো সেটা কোনটা ভোল্টেজ, মনে করেন যে আমাদের এই যে ভিজেড যেটা দাদা, যদি আমরা ডায়োড অ্যাক্টিভ থাকে তখন তো আমরা ভিজেডটা পাবো, তখন তো আমরা যেভাবে বের করলাম তখন ভিজেড এর মানটা দিয়ে ভি এর মান তখন ওইটা হবে, হ্যাঁ। এখন এই আইএল এর মানটা কখন মিনিমাম হবে কখন মানে ম্যাক্সিমাম হবে, এই জিনিসটা আমরা একটু বোঝার চেষ্টা করবো। দেখেন এখানে আই ইকুয়াল টু ভি ভাগ আর বলছে, কি বলছে, আই ইকুয়াল টু ভি ভাগ আর। এখন দেখেন ধরলাম যে আর এর মানটা সর্বনিম্ন, যেহেতু ভেরিয়েবল মানে আর এল মানে মনে করেন যে আর এর একটা মান সর্বনিম্ন মনে কত থেকে কত বলতেছি, মনে করো 5 ওহম থেকে 10 ওহম পর্যন্ত বলতেছি, ফর মানে এক্সাম্পল বোঝানোর জন্য। তো এই 5 ওহমটা যদি এটা হয় তাহলে কি বলতে পারি এটা কিন্তু সর্বনিম্ন। তো এখানে বলেন তো এটা যদি আমার সর্বনিম্ন হয় মানে আর মিনিমাম ধরলাম, এটা কি ধরলাম আমি আর মিনিমাম ধরলাম, এটা যদি আমি আর মিনিমাম ধরি এখন বলেন তো এই কারেন্টটা তখন কি হবে বলেন তো, আই মিনিমাম হবে নাকি আই ম্যাক্সিমাম হবে? ম্যাক্সিমাম। মিনিমাম এই যে মিনিমাম বলছেন কি কি বুঝে মিনিমাম বললেন বলেন তো? ম্যাক্সিমাম হবে। না না ঠিক আছে, যে মিনিমাম বললেন উনি কি কোন চিন্তা থেকে বললেন যে এটা ম্যাক্সিমাম মানে মিনিমাম হবে? এখানে দেখেন এখানে আয়ের সাথে ব্যস্ত অনুপাতিক সম্পর্ক, আয়ের সাথে রেজিস্ট্যান্সের কি সম্পর্ক, ব্যস্ত অনুপাতিক। আর ব্যস্ত অনুপাতিক বলতে কি বোঝায়, ব্যস্ত অনুপাতিক বলতে বোঝায় একটা মান বাড়লে আর একটা মান কি কমবে, আর একটা মান কমলে আর একটা মান বাড়বে, ঠিক আছে। আর সমানুপাতিক বলতে কি বোঝায়, সমানুপাতিক বলতে কি বোঝায়, যেমন এখানে কারেন্টের সাথে ভোল্টেজটা হচ্ছে সমানুপাতিক, সমানুপাতিক নরমালি আমরা এইভাবে চিন্তা করি, হ্যাঁ এইভাবে দেখি। তো এটা যদি হয় এর মানে কি কারেন্ট বাড়লে ভোল্টেজ বাড়বে, কারেন্ট কমলে ভোল্টেজ কমবে। ভোল্টেজ কমবে। তাহলে এখানে যদি রেজিস্ট্যান্সের মান মিনিমাম মানে কি, আমরা রেজিস্ট্যান্সের মানে সর্বনিম্ন, তো সর্বনিম্ন হওয়া মানে কি কারেন্টের মান তখন উল্টাভাবে চিন্তা করতে হবে, কারণ যেহেতু ব্যস্ত অনুপাতিক কারেন্টের মান বাড়বে। তখন কি আইটা হবে কি ম্যাক্সিমাম, হ্যাঁ আইটা হবে কি ম্যাক্সিমাম। ক্লিয়ার কথাটা, আইটা হবে ম্যাক্সিমাম। এখন আমার যদি এখানে আরটা যদি ম্যাক্সিমাম আর 10 ওহম যদি হয় তখন কি কারেন্টটা তখন কি হয়ে যাবে, কারেন্টটা তখন কিন্তু আই মিনিমাম। মিনিমাম হওয়া যাবে। কনসেপ্টটা কি ক্লিয়ার সবাই? জি। জি ক্লিয়ার। জি স্যার। যদি এখনো কারো কোনো কোশ্চেন থাকে তো আমাকে কোশ্চেন করতে পারেন, আমি উত্তর দেবো ইনশাল্লাহ, হ্যাঁ আপনি কোশ্চেন করতে পারেন যদি কারো কোনো কোশ্চেন থাকে, না বুঝে যায় না এই। এখন কি বুঝতে পারছেন আমি কোন ম্যাথটা করার চেষ্টা করতেছি বা কোন কনসেপ্টটা দেওয়ার চেষ্টা করতেছি? যদি কখনো জিনার ডায়েটের বই মানে অধ্যায়টা খুলে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই দেখবেন যে এটাই আপনার প্রথমে লাগবে, ঠিক আছে। মানে কনসেপ্টটাকে বোঝাতে পারে আমি কোন জায়গাতে ম্যাথটা করার চেষ্টা করতেছি, এটাকে বুঝছেন সবাই, একটু ধরতে পারতেছেন? জি জি ভাইয়া, আমরা তো জেনার ডায়েটের তো আপনার ম্যাথটা করতেছি। আচ্ছা, ম্যাথটা করতেছি বলতে এটা লাগবে, এই কনসেপ্টটা অবশ্যই লাগবে। এই কনসেপ্টটা যদি আপনি না পারেন তাহলে কিন্তু আপনি দেখবেন যে ম্যাথ করতে পারতেছেন না, এই ম্যাথ আপনার ভুল হয়ে যাবে, হ্যাঁ। আচ্ছা, তাহলে কখন আমার আই ম্যাক্সিমাম হচ্ছে কখন আমার আই মিনিমাম হচ্ছে কনসেপ্টটা আশা করি ক্লিয়ার। অর্থাৎ আরএল এর মানটা, আরএল মানটা এখানে ভেরিয়েবল, ভেরিয়েবল হওয়া মানে কি আমার আইএলটাও এখানে কি ভেরিয়েবল, কারণ রেজিস্ট্যান্স কমলে কারেন্ট বাড়বে, রেজিস্ট্যান্স বাড়লে কারেন্ট কি কমবে। সেই কারেন্ট কনসেপ্ট কমবে। থেকে মিনিমামটা হলে আইটা ম্যাক্সিমাম পাবো, আরএল ম্যাক্সিমাম পাইলে আমার আইটা কি মিনিমাম পাবো, আর আরএল মিনিমাম পাইলে আইটা কি পাবো ম্যাক্সিমাম পাবো, হ্যাঁ। তো এইভাবে আমরা একটু চিন্তা ভাবনা করব। আচ্ছা, এবার তাহলে আমরা আসি যে কিভাবে আর একটু করবো। দেখেন এখন মনে করেন যে আমি এখানে কি করতেছি আইএল ম্যাক্সিমাম ধরলাম, কি করলাম আমি এখানে আইএল ম্যাক্সিমাম চিন্তা করলাম। তো আইএল ম্যাক্সিমাম যদি আমি চিন্তা করি তাহলে আসলে কি হয় দেখেন, এই আইএল যখন ম্যাক্সিমাম চিন্তা করব তখন আমাদের একটা কন্ডিশন ধরবো কি, এই আইজেডটা কি, আইজেডটা কি আমার নিয়ারেবল জিরো, কি করব আমরা আইজেডটাকে নিয়ারেবল জিরো ধরবো। এটা আমাদের কিসের জন্য, এটা আমাদের ক্যালকুলেশনের সুবিধার জন্য, এটা প্রত্যেকটা ম্যাথের ক্ষেত্রে এভাবে ধরতে হয়, হ্যাঁ এই কনসেপ্ট এইভাবেই কি করতে হয় ধরতে হয়। এখন তাহলে দেখেন, এবার দেখেন আমার যেহেতু মানে আইজেড মিনিমাম বলতে কি বোঝাচ্ছে এখানে একটু আরেকটু আপনাদেরকে ক্লিয়ার করি। এখানে আইএস না, এখানে আইএস মনে করেন যে একটা মান আছে, যে কোনো একটা মান আছে। এখন দেখেন এই আইএলটা যদি আমার ম্যাক্সিমাম হয় তখন কি এই আইজেড এর মধ্যে দিয়ে কি সর্বনিম্ন কারেন্ট যাবে না। মনে করেন যে আমার 5 এখানে আমার আছে, 5 কত আইএস এর মান। এখন আমার মনে করেন যে সাপোজ ধরলাম যে 4.99 কে নিয়ে গেল, এটা না 4.99 মনে করেন যে নিয়ে গেল আমার আইএল, কি বলতেছি 4.99 নিয়ে গেল কত, আমার কত কে নিয়ে গেল আইএল নিয়ে গেল, এটা আমার আইএল এর মান নিয়ে গেল। আর বাকি যে মানটা আছে সেই বাকি মানটা কত 0. কত 0.01 না। তো এটা যদি হয় দেখেন তো একদম ছোট একটা মান না,
এর মানে কি বলতে পারি, যখন আইএলটা যখন ম্যাক্সিমাম ধরবো আমি, তখন কি আমার আইজেডটা অবশ্যই কি হবে, মিনিমাম হবে। কি বলতেছি, আইএলটা যখন আমরা কি ধরবো, ম্যাক্সিমাম ধরবো, আইজেডটা যে মিনিমাম হবে, এই কনসেপ্টটা কি ক্লিয়ার? জি ক্লিয়ার। আশা করি ক্লিয়ার। এখন তাহলে এটা আমরা কি করতে পারি দেখেন, তাহলে এক্ষেত্রে আমার কি হবে, এই কন্ডিশনের ক্ষেত্রে আমরা যে আইজেড এর মানটা আমরা শূন্য ধরবো, আর আইএস এর দেখেন এখানে এটা শিখে যান, এই আইএসটা কিভাবে চিন্তা করবেন দেখেন, আইএসটা চিন্তা করবেন হচ্ছে এইভাবে, এই আইএস এর মানটা দেখেন তো, এটা বোঝেন কিনা, ভিএস মাইনাস ভিজেড ভাগ কত আর, এই লেখাটা কি বুঝছেন? একটু বলেন তো, ভিএস মাইনাস ভিজ, মনে হয় বোঝেন নাই না? ভাই আরেকবার একটু ক্লিয়ার করেন, আমি বুঝিনি। বললাম কি, এই রেজিস্ট্যান্সের আড়াইতে কত ভোল্টেজ আছে, সরি এই রেজিস্ট্যান্স আড়াইতে না তো, এই রেজিস্ট্যান্সের মধ্যে কত কারেন্ট যাচ্ছে, আমি যদি কারেন্টটা বের করতেছি, হ্যাঁ এখানে কারেন্টটা বের করতেছি, এখন যদি বলি এই রেজিস্ট্যান্সের মধ্যে কারেন্ট কত যাচ্ছে, তখন দেখেন এইখানে ভিজেড মানে ডায়োডটা যদি অ্যাক্টিভ হয়, তাহলে কত, এই পয়েন্টে আমার ভোল্টেজ কত, ভিজেড পাবো না? একটু বলেন তো, এই পয়েন্টে ভিজেডই তো পাবো, তাই না? ভিজেড, মনে হয় জি বুঝতেছেন জি না, জি দেখেন জি। দেখেন দেখেন লোড দেখেন, লোড রেজিস্ট্যান্সে এই জেনারেট ভোল্টেজটা বাদ দেওয়া হয়েছে। না না ওটা করে নাই, দেখেন এখানে আমি এখানে যে বললাম না, এখানে ভিজেড তো আছে, একটা চিত্র আঁকাইলাম না আমি, হ্যাঁ জেনারেটর দিলাম না, এখানে ভিজেড আছে না, এখানে ভিজেড তো আছে, জি এটা স্যার। এটা প্লাস এটা মাইনাস মনে করেন, আর এখানে কি আছে, আর আছে, এখানে কি আছে, আর আছে, আর এখানে কি আছে, ভিএস আছে। তো এখন এদিকে মনে করেন একটা রেজিস্ট্যান্স থাকুক বা না থাকুক, ওটা পরে হিসাবটা আমরা চিন্তা করবো না, হ্যাঁ। এখন আমি বলতেছি কি, এইখানে আমার কি করতে হবে, এসটা বের করতে হবে। তো এই ভিজেড এইখানে থাকা মানে কি, এই ভিজেডটা মূলত এই পয়েন্টে ভিজেড না, এটা কি জি জানেন জি না, জি এই পয়েন্টে জি স্যার। ভিজেড। এখন আপনি, জি জি স্যার। এখন আমি এখানে লুপ চিন্তা করেন, এখানে ভিএস, তাহলে পজিটিভ ভিএস, আর এখানে এই কারেন্টটা কি হবে, মাইনাস আইএস আর না, আর এখানে ভিজেড মানে কি, এটা প্লাস এটা মাইনাস, তাহলে মাইনাস কত, ভিজেড ইকুয়াল টু জিরো, তাহলে আমার এখানে কত, ভিএস মাইনাস ভিজেড ইকুয়াল টু কত, আইএস আর না, তাহলে আমি যদি জি এখানে আইএসটা বের করতে চাইলে কত, ভিএস মাইনাস ভিজেড ভাগ কত, বিয়োগ, আর হবে কিনা, জি এখন কি ক্লিয়ার এখন। এখন কি ক্লিয়ার? আশা করি এতটুকু ক্লিয়ার। তাহলে আমরা এখানে ভিএস মাইনাস ভিজেড এর মানটা আমরা পেয়ে গেলাম, হ্যাঁ। এবার আইজেডটা কত হবে ধরছিলাম আমরা, আইজেডটা ধরছিলাম যে কত, আমার জিরো, তো এখানে জিরো চিন্তা করব। এবার প্লাস এখানে আইএলটা কত হবে, আইএলটা হবে দেখেন, যেহেতু আমার ভিজেডটা অ্যাক্টিভ, কি বলতেছে এখানে, ভিজেডটা অ্যাক্টিভ, তাহলে আমার এখানে যদি আমি এখানে লোড রেজিস্ট্যান্স আর ভোল্টেজটা ভিএল চিন্তা করি, তাহলে আমি কিন্তু বলতে পারি এখানে ভিজেড ইকুয়াল টু ভিএল, ঠিক কি না? যেহেতু প্যারালালে ভোল্টেজ সমান থাকে, আমি শুরুতে বলে নিয়েছিলাম যে ভিজেড ইকুয়াল টু ভিএল, এটা হয় কি না? জি হয়, প্যারালাল ভোল্টেজ সমান। আর এখানে আমি আইএলটা ম্যাক্সিমাম ধরছি, কি ধরছি আমি এখানে আইএলটা ম্যাক্সিমাম ধরছি। তো আইএলটা যদি আমি ম্যাক্সিমাম ধরি, তাহলে আমরা এখানে দেখেন হিসাব করে যখন বের করবেন, তখন এখানে ভি জেড ইকুয়াল টু ভিএল, এখানে ভিএল দ্বারা আমি লিখতে পারি না, ভিজেড কে কিন্তু আমি ভিএল দ্বারা রিপ্লেস করতে পারি, ভিজেড কেই ভিএল দ্বারা, এখানে যেহেতু আমার কি আছে, ভিএল ইকুয়াল টু ভিজেড, এর যে কোনো একটা লিখলেই হবে, হ্যাঁ। ভিএল ভাগ কত হবে, তখন এখানে এই আরএলটা তখন কি হবে, আরএলটা অবশ্যই কি হবে, আমার এখানে মিনিমাম হবে, আরএলটা কি হবে, মিনিমাম হবে। তাহলে দেখেন আপনার এখানে সব মানে জানা, আপনার যদি বলা হয় যে এখান থেকে আরএল মিনিমাম বের করেন, তাহলে বের করতে পারবেন না? একটু বলেন তো, বের করা যাবে কিনা? যাবে স্যার, অবশ্যই এখন যাওয়া উচিত, এটা পারা উচিত, হ্যাঁ। অথবা আপনারা কি করবেন, আরেকটা কাজ করতে পারেন, যে এখান থেকে জাস্ট, এখান থেকে আপনারা প্রথমে আইএলটা বের করবেন, এখান থেকে আইএলটা বের করবেন, আইএল যত হবে ওই আইএলটাকে পরে আবার এই সূত্র দিয়ে লিখে দিবেন, তাহলেই হয়ে যাবে, হ্যাঁ। এভাবে বের করা যাবে। তাহলে এভাবে আপনার আইএল ম্যাক্সিমামটা আমরা এই কন্ডিশন থেকে বের করতে পারবো। আইএল ম্যাক্সিমাম যখন ধরবো, মানে আইএল এর মানটা যখন সর্বোচ্চ যখন পাবো আমরা, তখন কিন্তু আমরা অটোমেটিক্যালি কি দেখেন, আপনি যখন এখান থেকে যখন অ্যাপ্লাই করবেন, তাহলে এখানে কার মান পাবেন, আইএল ম্যাক্স পাবেন না, আইএল ম্যাক্সটা পাইলেন। তো এখন সূত্র কি জানি আমরা, যে আইএল ম্যাক্সিমাম ইকুয়াল টু ভিএল ভাগ কত, আরএল মিনিমাম। তাহলে আইএল ম্যাক্সিমাম মানটা এখানে বসাই দিবেন, ভিএল এর মানটা আপনার জানা আছে, তাহলে কি এখান থেকে আরএল মিনিমামটা বের করতে পারবেন না? জি স্যার। বসানো পা তুলি বসেন, পা তুলি বসেন। বুঝছেন কি? তাহলে যে এখান থেকে আরএল মিনিমামটা আপনারা বের করতে পারবেন, ঠিক আছে। এ হচ্ছে একটা কন্ডিশন গেল। এরপরে যখন
আমার কি আইএল মিনিমাম চিন্তা করব। কি বলতেছি? আইএল মিনিমাম চিন্তা করব। তখন কি হবে? একই জিনিস জাস্ট একটু মাথায় নেন। আইএল মিনিমাম যখন চিন্তা একটু ভালো করে লিখি। এগুলো লাগবে তো আপনাদের, পিডিএফ দিলে আপনাদের সুবিধা হবে। আমি একটু ভালো করে লিখে দিই। যে আইএল ম্যাক্সিমামটা যখন বের ম্যাক্সিমাম করবেন, তাহলে কত এখানে ভি, আমি কিন্তু আবারও বলছি এখানে ভিএলও যা ভিজেডও তাই, ভিএলও যা ভিজেডও তাই। এই জিনিসটা কিন্তু ভুল করিয়েন না। তাহলে আরএল মিনিমাম, তাহলে আমি এখানে বলতে পারি কি, এখানে লিখে দিলাম ভিজেড ইকুয়াল টু ভিএল, হ্যাঁ, যাতে আমার ভিএল ভুল না হয়। তাহলে এখান থেকে আমরা আরএল মিনিমামটা কিন্তু বের করা মানে পারা উচিত। এটা কিন্তু আমি বলে দিলাম, এখান থেকে আরএল জি মিনিমামটা স্যার পেয়ে যাবেন, হ্যাঁ। কি এবার আমরা কি, করবেন? এবার আমরা আসি কি, যদি আমি আইএল একটু মিনিমাম পরে চিন্তা করি, আইএল মিনিমাম আইএল মিনিমাম চিন্তা করি, তখন কিভাবে বের করতে হবে পরে দেখেন। তখন সূত্রটা কি আমাদের আইএস ইকুয়াল টু আইজেড আইএল, হ্যাঁ, এটা গেল। তো এখানে তো আইএস এর মানটা সে আগের ভাবে ভিএস মাইনাস ভিজেড ভাগ কত আর লিখলেন। এখানে আইজেড আছে না, দেখবেন প্রত্যেকটা অঙ্কেই, উল্টি বসে। প্রত্যেকটা অঙ্কে আপনার কি থাকবে, আইজেড এর মান দিয়ে দেওয়া থাকে, হ্যাঁ। আইজেড এম এরকম দেওয়া থাকে যে আপনার হচ্ছে কিরকম দেওয়া থাকে, যে কোথায় লিখবো কোথায় লিখবো, এখানে লিখি যে আই জেড এম ইকুয়াল টু চেনা লেখা যায় না থাকবে, কেন? যেরকম মনে করে লেখা থাকবে যে 0 মানে 5 মিলি অ্যাম্পিয়ার বা যেটা লেখা থাকবে, হ্যাঁ। মনে করেন ধরলাম যে এখানে মানে 25 মিলি অ্যাম্পিয়ার লিখলাম ফর এক্সাম্পল, হ্যাঁ, যে 25 মিলি অ্যাম্পিয়ারটা কি এখানে ম্যাক্সিমামটা, এটা হচ্ছে ম্যাক্সিমাম। তাহলে তখন এই মানটা এখানে দিবেন, হ্যাঁ, এই মানটা কত 25 এখানে দিয়ে দিবেন, যোগ কত এখানে আইএলটা, আইএল এখানে কি মিনিমাম পাবেন। তাহলে আইএল মিনিমাম পাইলে পরে পরের কাজটা কি হবে, পরের কাজটা জাস্ট কি এখানে আইএল ম্যাক্স লিখছি, তখন আমি কি লিখবো এখানে আইএল মিনিমাম, আর এখানে কি হবে ভি ভাগ এখানে কত আরএল, তখন ম্যাক্সিমাম হবে, হ্যাঁ। তাহলে এখান থেকে আপনি কার মান বের করতে পারবেন, আরএল ম্যাক্সিমাম মানটা পেয়ে যাবেন। কনসেপ্টটা কি ক্লিয়ার নাকি কোনো ঝামেলা আছে বলেন। নাই স্যার, ঝামেলা নাই, ক্লিয়ার হয়েছে। যার এখনো যদি কার কোনো প্রশ্ন থাকে তো বলতে পারেন যে এখান থেকে, তাহলে দেখেন আমি আইএল ম্যাক্সিমাম বের করলাম, আইএল মিনিমাম বের করলাম, আরএল মিনিমাম বের করলাম, আরএল ম্যাক্সিমাম বের করলাম। প্রশ্নে কিন্তু এটাই থাকবে যে আপনার কি আইএল ম্যাক্সিমাম কত, আইএল মিনিমাম কত, আরএল মিনিমাম কত, এইগুলোই কিন্তু প্রশ্নে কিন্তু বের করতে বলে। তো এইভাবে তখন কিন্তু এগুলা কি করতে হয়, বের করতে হয়, ঠিক আছে। তখন কিন্তু এভাবে বের করতে হয়। এটা কিসের ক্ষেত্রে গেল, এটা গেল হচ্ছে আমাদের, বলছিলাম কত আধা ঘন্টা, জেনারেটর হাই হাল্লা আধা ঘন্টা তো হয়ে গেল, আর একটু লাগবে সময়, সমস্যা নাই তাই না, শেখাই তো হচ্ছে। তাহলে এখানে কত হচ্ছে, আইএল মিনিমামটা আমরা এখান থেকে পেয়ে যাব, হ্যাঁ। তাহলে এটা গেল আমার কিসের ক্ষেত্রে, যখন আমাদের লোড, লোড যখন ভেরিয়েবল তখন আমরা এভাবে বের করব, হ্যাঁ, তখন আমরা এভাবে চিন্তা করব। তাহলে আশা করি আর এখানে কি হবে না, কোনো ভুল হবে না আপনাদের। আচ্ছা, আর একটা জিনিস আপনাদেরকে বলে আসলে পরে বলে দেই, দেখেন এবার কি বলতেছে, এবার আমরা বলবো কি, এবার আর লোড ভেরিয়েবল না, এবার আমরা কি ভেরিয়েবল করব আমরা, এবার আমরা ভেরিয়েবল করব ভোল্টেজ সাপ্লাই ভোল্টেজ। কি ভোল্টেজ, সাপ্লাই ভোল্টেজকে আমরা ভেরিয়েবল করব। যে এটা আর মনে করেন এটা আরএল, এটা তো ভিজেড আছে, এখানে আইজেড এম আছে, তাহলে এটা আমাদের আইএল। আর এখানে মনে করেন যে আমাদের আইএস আছে, সাপ্লাই কারেন্ট এই তো এতটুকুই তাই না। আর এখানে কি চিহ্ন আছে, একটা এরকম চিহ্ন আছে, আর এখানে কি ভেরিয়েবল আছে, ভিএস আছে, হ্যাঁ। বা এরকম এরকম চিহ্ন না দেওয়া থাকলে এরকম থাকতে পারে যে 50 দিয়ে এরকম করে দিয়ে দেখবেন যে আপনার 50 থেকে 70 লিখে দিতে পারে, মানে 50টা হচ্ছে মিনিমাম, 70টা হচ্ছে ম্যাক্সিমাম, হ্যাঁ, 70টা হচ্ছে কি ম্যাক্সিমাম ম্যাক্সিমাম। তো আশা করি এতটুকু মানে চিত্র কিভাবে থাকতে পারে না পারে এটা বুঝতে পারছেন, হ্যাঁ, এতটুকু থাকবে, এর বাইরে কিছু থাকবে না। তো এখন দেখেন আমি যখন ভিআই ম্যাক্স চিন্তা করব, কি বলতেছি, যখন ভিআই ম্যাক্স চিন্তা করব, তখন একটা জিনিস মাথায় রাখবেন, দেখেন যখন ভিআই ম্যাক্স চিন্তা করব তখন আমার কি হবে, যে এখানে দেখেন আমরা কি দেখছিলাম, ভোল্টেজের সাথে কারেন্ট কি সমানুপাতিক না, ভোল্টেজের সাথে কারেন্টটা কি সমানুপাতিক। এখন দেখেন আমার ইনপুট যদি আমি সর্বোচ্চ দেই, তাহলে আমার কি বাকি যে কারেন্ট গুলো সেগুলো কি হবে, এই যে আইজেড এর সর্বোচ্চ মানটা, না না ওটা বলতেছি না, মনে করেন ইনপুট দিলাম সর্বোচ্চ ভোল্টেজ যেটা দিলাম 70 ভোল্ট যদি দেই, তাহলে আমার এখানে আইজেডটা তখন কি হবে, আইজেডটা তখন কিন্তু ম্যাক্সিমাম হয়ে যাবে। কি বলতেছি, তখন আইজেডটা কি হয়ে যাবে, ম্যাক্সিমাম হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখানে খেয়াল করেন এক্ষেত্রে আমার আইআর এর মধ্যে তো সর্বোচ্চ কারেন্টে যাবে, তখন তাহলে আইআর ম্যাক্সিমাম হলে তখন কি আমার আইজেডটা কি হবে, আইজেডটাও ম্যাক্সিমাম হবে, হ্যাঁ, আইজেডটা কি হবে, ম্যাক্সিমাম ম্যাক্সিমাম হবে। আবার যখন ভি ইনপুট যখন মিনিমাম দিব,
তখন কি হবে, এটাও তখন কি হবে, মিনিমাম। মিনিমাম। যে আই আর মিনিমাম হবে, আর আই জেড আইজেডও মিনিমাম। মিনিমাম হবে। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। আর এটা কিন্তু ফিক্সড। কেন ফিক্সড? কারণ এখানে এই লোড রেজিস্ট্যান্স কিন্তু দেখেন আমার এটা অ্যাক্টিভ হওয়া মানে কি, এই সবসময় আইএল এর মানটা কি, আইএল এর মানটা যেহেতু লোড ভেরিয়েবল না, লোডটা ফিক্সড, আপনি ভোল্টেজ তো এখানে ভিজেড এর মান যা থাকবে, সাপোজ 50 ভোল্ট সবসময় 50 ভোল্ট, আর আরএল এর মানটা, এই আরএল এর মানটা কি হবে, আরএল এর মানটা সবসময় কি মনে করেন যে 5 ওহম, তাহলে আইএল এর মানটা কিন্তু এখানে কি হবে না, কোনো ভেরিয়েশন করবে না, এখানে আইএলটা সরাসরি ফিক্সড থাকবে। অর্থাৎ এখানে আরএলটা কনস্ট্যান্ট হলে, আরএলটা কনস্ট্যান্ট হওয়ার কারণে কি হচ্ছে, আরএলটা কনস্ট্যান্ট হওয়ার কারণে আইএলটা কি হচ্ছে, আইএলটা ফিক্সড হয়ে যাচ্ছে। হ্যাঁ, আইএল এর কোনো কি আছে না, ফিক্সড পরিবর্তন আসতেছে না। পরিবর্তন হচ্ছে। পরিবর্তন কোন জায়গাতে, শুধু আইআর ম্যাক্সে, আইজেড ম্যাক্সে, আইএল মিনিমামে, আইজেড মিনিমাম। হ্যাঁ, তাহলে কিভাবে কাজ করবেন সূত্রটা দেখেন। মনে করেন যে সূত্র কি, আইএস ইকুয়াল টু আইজেড আইআর। হ্যাঁ, এরকম লিখবেন। তাহলে আইএসটা কিভাবে বের করবেন, দেখেন আপনি যদি ভি ইনপুট দেন, এটা যদি ম্যাক্সিমাম করেন, তাহলে এখানে কিন্তু এটা কিন্তু ম্যাক্সিমামটা পাবেন, মানে আইআরটা, অর্থাৎ এই যেটা, যদি এখানে আইআর লিখছি, এখানে আইএস হবে। হ্যাঁ, এখানে এই এখানে আইএস হবে এগুলো, ঠিক আছে, এখানে আইএস, কারণ এখানে আইএস লিখছি যেহেতু, ঠিক আছে। কেন আইএসটা হবে বুঝছেন তো না? তো এখানে যেহেতু আই আর লিখছিলাম না, আইএস লিখছিলাম, এই জন্য এখানে আইএস মিনিমাম আইএস ম্যাক্সিমাম করে দিলাম। আচ্ছা, তাহলে এখানে ভি ইনপুট ম্যাক্সিমাম হলে পরে এই ভিজেড যাবে, যাওয়ার পরে কি এখান থেকে আমার কি হবে, যদি আমি এটা মান দিই তাহলে এখানে আর এর মান থাকবে। আর এই ক্ষেত্রে তাহলে দেখেন, এই ক্ষেত্রে যে আইজেড এর এক্ষেত্রে কার মান আসবে, আইজেড ম্যাক্সিমামটা আসবে। হ্যাঁ, আইজেড ম্যাক্সিমামটা বের করবেন, আই আর তো আছেই, সেটাকে কি ভি ভাগ আর এর দিয়ে লিখে দিবেন, দিয়ে এখান থেকে আপনার যখন যেটা এখন মনে করেন ম্যাক্সিমাম মান বের করতে বলছে, তখন আপনি ভি ইনপুট ম্যাক্সিমাম বের করতে পারবেন, আইজেড ম্যাক্সিমাম বের করতে বলছে, আপনি আইজেড ম্যাক্সিমাম বের করতে পারবেন, মানে এইখানে দেখবেন মান দেওয়া থাকবে। হ্যাঁ, আপনার যেটা মান, যদি ভি ইনপুট ম্যাক্সিমাম বের করতে বলে, তাহলে ভি ইনপুট ম্যাক্সিমামটা বের করতে পারবেন, তখন কি এটা দিলে পরে এই কনসেপ্টটা হয়ে গেল। হ্যাঁ, তাহলে আপনার আর কোনো ঝামেলা নেই। এখন মনে করেন যে আপনার ভোল্টেজ বের করতে বলছে, যে আপনার ভি ইনপুটের ম্যাক্সিমামটা কত, আর কি বলছে ভি ইনপুটের মিনিমামটা কত। তাহলে দেখেন আপনি এখানে ম্যাক্সিমাম লিখছেন, তাহলে ম্যাক্সিমাম লেখার মানে কি, ভি ইনপুট ম্যাক্সিমাম ভি জেড লিখে দেওয়ার পরে আই জেড ম্যাক্সিমাম বের দিবেন, দেওয়ার পরে যেটা হবে সেটা এখান থেকে কার মান পাবেন, ভি ইনপুট ম্যাক্সিমামটা আপনি পেয়ে যাবেন। হ্যাঁ, এটা পাওয়া যাবেন। এবার যদি বলে যে ভি ইনপুট মিনিমাম বের করতে বলছে, তাহলে কি করবেন, জাস্ট যে ভি ইনপুট, এখানে তখন মিনিমাম দিবেন, এখানে ভি জেড দিবেন, এখানে কি দিবেন, আর দিবেন। আর এখানে কি হবে, দেখো এখানে আই জেড কি ম্যাক্সিমাম দেওয়া যাবে তখন, আর তখন কি দেবে আই মিনিমাম। জেড মিনিমাম দিতে মিনিমাম, হবে। তাহলে ভি যোগ আর এল, তাহলে এখান থেকে যে মানটা পাবেন সেটা কার মান পাবেন, ভি ইনপুট মিনিমামের মানটা পেয়ে যাবেন। হ্যাঁ, মিনিমাম। এইভাবে ম্যাথ দেওয়া থাকে। হ্যাঁ, পরীক্ষাতে নর্মালি এই দুই ক্যাটাগরি প্রশ্ন দেওয়া থাকে। তো এই যে এতটুকু আলোচনা করলাম, একটু বলেন যে কনসেপ্টটা আপনাদের কোথাও কারো কোনো প্রবলেম আছে কিনা, বা সম্পূর্ণ বুঝছেন কিনা, একটু আমাকে বলেন। ইনশাল্লাহ নাই। একটু বলতে হবে। আর বাকিদের কি অবস্থা? এ পর্যন্ত কোনো সমস্যা দেখছি না। সমস্যা দেখবেন না কখন, স্যার, যখন ঠিক ম্যাথ আছে। করতে যাবেন। হ্যাঁ, যখন ম্যাথ জি করতে স্যার, যাবেন তখন কিন্তু অবশ্যই প্রবলেম ফেস তখন আর করবেন, একবার দেখতে হবে। তখন এই কনসেপ্টগুলো একটু স্যার, দেখবেন। সফটম্যাক্স অ্যাপেও তো এই ম্যাথগুলো দেওয়া আছে নাকি? হ্যাঁ, অবশ্যই ম্যাথ তো অবশ্যই দেওয়া আছে, ম্যাথ অবশ্যই দেওয়া আছে, কিন্তু কনসেপ্টগুলো আমি আপনাদেরকে আরো একটু, মানে ওই যে ক্রিস্টাল ক্লিয়ার যাকে বলে, মানে আমি যতটুকু আমার জায়গা থেকে বোঝানোর প্রয়োজন মনে হয়েছে, স্যার এই কনসেপ্টগুলো আপনাদের জানানো দরকার। এইগুলো এখন দেখবেন হয়তোবা স্যার অন্যভাবে করছে, বা হয়তোবা উনি ওনার মতো করে করছেন, কিন্তু আপনার এটা করবেন, এটা করলে দেখেন আমি যেগুলো করতেছি, দেখেন একটার সাথে একটা রিলেটেড না, একটার সাথে কিন্তু একটা রিলেটেড। আর অনেকে করবে কি, জি মনে স্যার। করেন যে ওই শুরু থেকে ওই রকম কনসেপ্ট না ধরে ডিরেক্টলি মনে করেন ম্যাথ শুরু করে দেয়, তখন ওই ম্যাথগুলোতে আইজেড মিনিমাম আইজেড ম্যাক্সিমাম করতে গেলে গুলাইয়া যায়। তো আপনারা ওইটা ফলো না করে, আমি যেটা বললাম যদি এরকম থাকে, আমি যেভাবে সেখানে এটা থাকলে এনাফ, আপনি ওটা করবেন। আর যদি মনে করেন যে না স্যারের মতো করে করতে, তাহলে ওইখান থেকে আপনি ম্যাথ দেখবেন, আর আপনি শুধু এই ফর্মুলা, একটা ম্যাথও মনে করেন যে স্যার যদি লাগে 5 মিনিট, আপনার 2 মিনিটও লাগবে না, কারণ আমাদের সবকিছু ডিজাইন করা, মানে সব ফর্মেট আপনাকে দিয়ে দিচ্ছি, জাস্ট কনসেপ্টটা রাখবেন, মিলাবেন, অঙ্ক করবেন, দেখবেন যে অঙ্কগুলো আপনার মিলে যাচ্ছে। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। তো আহ, যদিও বলছিলাম যে আপনাদের থেকে আধা ঘন্টা সময় নেবে, একটু বেশি লেগে গেছে, তারপর আমার মনে হয় আপনাদের এখানে অনেক কিছু আপনারা জানতে পারছেন, বা কনসেপ্টগুলো আপনাদের ক্লিয়ার হয়েছে। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আমরা আরো শিখবো, বাকি যে বিষয়গুলো আছে, প্রয়োজনে যদি কিছু ম্যাথ করা লাগে ম্যাথও করবো, কোনো সমস্যা নাই। তো এই হচ্ছে বিষয়, এই কনসেপ্টগুলো মাথায় রাখবেন।
আর যারা এমসিকিউ পড়বেন, এমসিকিউর ক্ষেত্রে দেখবেন যে আপনারা ভালো করে চেষ্টা করবেন যাতে করে আপনাদের এমসিকিউ গুলো এখান থেকে নিয়ে আসতে পারেন। ম্যাথও যেন আপনারা পড়বেন এমনভাবে যে দুটো যেন সম্পর্কিত হয়। ঠিক আছে? দুটো যেন কি হয়? একটা অপরের সাথে সম্পর্কিত হয়। একটা করতেছেন একটা বাদ দিচ্ছেন এমন না। কারণ পরীক্ষা কিন্তু আমাদের কি ম্যাথও আসে, আবার কিছু মানে আর অন্য একটা সার্কুলারে দেখবেন কি আসতেছে এমসিকিউ চলে আসতেছে। আবার একটাতে এমসিকিউ আছে আর একটাতে ম্যাথ চলে আসতেছে। সো দুটাকে রিলেট করে আমরা কি করতে হবে? পড়াশোনাটা কন্টিনিউ করতে হবে। আর ননের ব্যাপারটা ননের ব্যাপারটা অবশ্যই কিন্তু আপনার রেগুলার পড়বেন, হ্যাঁ? রেগুলার পড়বেন। আর এখন যেহেতু পরীক্ষা হচ্ছে না, এখনই কিন্তু নিজেকে গড়ার সময়। সো এই সময়টাকে কাজে লাগান। এই সময়টা দিয়ে নিজের সর্বোচ্চটুকু দিয়ে প্রিপারেশনটা বাকে গুছায় ফেলেন, হ্যাঁ? দেখবেন যে একটা পর্যায়ে যখন সার্কুলার হবে, পরীক্ষার ডেট হবে, তখন কিন্তু আপনার প্রেশার কম পড়বে। আর এখন যদি ওই সার্কুলার কবে হবে, পরীক্ষা কবে হবে, ওইটা নিয়ে যদি চিন্তা করেন, তাহলে কিন্তু আলটিমেটলি কি হবে? আলটিমেটলি আপনি নিজের প্রস্তুতি থেকে পিছিয়ে যাবেন, হ্যাঁ? জি ভাইয়া। ঠিক আছে, আজকে এ পর্যন্তই। কারো কি কোনো প্রশ্ন আছে বা কিছু বলার আছে? না ভাইয়া, প্রশ্ন আপাতত নাই আচ্ছা, এখন। যদি না থাকে তাহলে সমস্যা নেই। তাহলে ইনশাল্লাহ আমরা আগামী দিন আবার অন্য কোনো বিষয় নিয়ে আমরা ইনশাল্লাহ আসবো। তো সে পর্যন্ত সবাই ভালো থাকেন।